পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ৬৪তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। অন দ্য স্পট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। আজকে ৩ জন অতিথিকে নিয়ে ডরের ৬৪তম পর্বের যাত্রা শুরু হচ্ছে। আমাদের সাথে থাকবেন অনিক, সোহান এবং হৃদয়। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো শুনব। প্রিয় শ্রোতা, ডর যারা নিয়মিত শোনেন তারা জানেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে এটি প্রথম অনুষ্ঠান যে অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচেতে ঘটে যাওয়া হন্টেড প্লেস ভিত্তিক, এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেই সব জায়গার আবহাওয়াগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। আজকের যে পর্বটি আপনারা এখন শুনতে যাচ্ছেন সেটি আমরা ধারণ করেছি গত সপ্তাহে উজানচরে, এবং উজানচরের অনেক পুরনো একটা বটগাছ তলায় এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে মাঝরাতে। অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং রেহানের কাছ থেকে সে স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে আমরা শোনাবো, এবং তারপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে ধীরে ধীরে প্রবেশ করব। ঢাকা থেকে আমরা প্রথমে পৌঁছাই ২৫০০-এর করইতলা নামক এক জায়গায়। সেখান থেকে উঠে যাই আমরা ফেরিতে। আজকে আমরা যে জায়গাটাতে যাব এটা হচ্ছে উজানচর নামক একটা গ্রাম আছে। আচ্ছা, এই করইতলা থেকে পার হয়ে যেতে হবে, এবং ওখানে কিছু বটগাছ আছে। আচ্ছা, তাও একটা লঞ্চ ঘাটের পাশে, এবং খেলার একটা মাঠ আছে। সো এই বটগাছগুলোকে নিয়ে কিছু কথিত বিষয় আছে, যে জন্যই আজকে আমাদের ওখানে যাই হোক, জেনে ফেললাম। আরো ডিটেলসে কি আমরা জানবো দোস্ত? পরে অবশ্যই ডিটেলস জানবো। অলরাইট, দেন লেটস মুভ। ফেরি থেকে নেমে সিএনজি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই আমাদের আজকের স্পট উজানচরে। ওকে, অবশেষে পৌঁছে গেলাম। ওয়েল, ডর মানেই ভয়, আর ভয় মানে ভয়ের কিছু অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাগুলো নিয়ে অনেক অতিথি আমাদের সাথে আসে কথা বলতে, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে। আজকেও এসেছে আমাদের সাথে বেশ কয়েকজন। সুমন দোস্ত, আজকে আমরা কার সাথে ফার্স্টে কথা বলবো? আমরা ফার্স্টে কার সাথে কথা বলবো সেটা বলতে পারছি না, তবে আমার মনে হয় কিছু স্টোরি আমি যেটা ডট টিমের কাছে শুনেছিলাম সেখান থেকে আমার মনে হচ্ছে যে একটা স্টোরি যেটা শুনলে অনেকের কাছেই পছন্দ হবে। আচ্ছা, সো ওই ধরনের কোন একটা স্টোরি দিয়ে শুরু করি আজকে। সেটা হচ্ছে আপনার পরিচয়টা একটু আপনার কাছ থেকে জেনে নিই। আমি অনেক বিশ্বাস, রামপুরা থেকে এসেছি। আমার স্টোরিটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আচ্ছা, অনেক ভাই, স্টোরিতে একটু ডিলে করে যাই আমরা। ফার্স্ট অফ অল আপনার পরিচয়টা একটু নিয়ে, আপনি কি করছেন এখন? এখন আমি অ্যাসিস্ট্যান্ট ফিল্ম ডিরেক্টর হিসেবে কাজ করছি। আচ্ছা, কার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন? উত্তম আকাশ। আচ্ছা, খুবই বিখ্যাত একজন ডিরেক্টর বাংলাদেশে, এবং যার এখন কাজ চলছে রাজা ফুড 20। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কাস্টিং শাকিব খান, অপু বিশ্বাস, অমিত হাসান, অমর সানি। খুবই ভালো কথা। যাই হোক, ডর শোনার আগে আমরা একটু অন্য জগতে চলে গেলাম। সেটাই, হ্যাঁ, আসলে অন্য জগতে চলে গেলাম, এবং আশা করছি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে যখন অনেক ভাই ডিরেক্টর হবে তখন সেই মুভির নাম হবে ডর, আর নায়ক থাকবে দুজন। অবভিয়াসলি আমার ইচ্ছাও আছে যে আমি হরর ফিল্ম নির্মাণ করব। ওকে, যাই হোক, চামাচামে এই সুযোগে আমরা একটু ভবিষ্যতের চিন্তা ভাবনা করে রাখলাম আর কি। কথা দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো অনেক ভাই, আমরা ডট টিমের কাছে যে ঘটনা শুনেছি, আপনার যে কিছু এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্স গুলো যারা শুনবে খুবই মানে একটু অন্য ধরনের একটু এক্সপিরিয়েন্স, এবং আপনি খুব ভালো করে বলেন, সেই জন্য সবার বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা ঘটনা, যেটা সবাই ভিজুয়ালাইজ করতে পারবে। তো আমরা শুরু করি যে আপনি
প্রথম কোন স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতে চান? প্রথম স্টোরি যেটা হচ্ছে আমার রেকর্ড পাঠিয়েছিলাম, সেই স্টোরিটা, সেই পুকুরের একটা যেটা ঘটনা দিয়ে। শুনে আপনাকে কল করা হয়েছিল। হ্যাঁ। ওকে। সেই ঘটনাটা হচ্ছে 2005 সালের ফেব্রুয়ারি মাস। এটা ছিল তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আর আমার গ্রামের নাম হচ্ছে কালীভিটা। আচ্ছা। আমি ছোটবেলাতে দেখে আসছি, মানে বাবা পারিবারিক ভাবে হচ্ছে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তো আমাদের ওইটা অঞ্চলটা হচ্ছে একদম টোটালি বিলা অঞ্চল। আচ্ছা। বর্ষার সময় খুব পানি থাকে, আর বর্ষা শেষ হয়ে গেলে তো পানি যখন শুকিয়ে যায়, বিলের মধ্যে পুকুর থাকে, সেই পুকুরগুলো হচ্ছে কেনা বেচা করতেন। আচ্ছা, ওই পুকুর কিনে এখান থেকে হচ্ছে পানি শেষে তারপর যে মাছগুলো থাকতো মাছগুলো ঢাকা বা খুলনাতে হচ্ছে চালান করতো। এটা অনেক প্রফিটেবল বিজনেস ছিল, অবশ্য মাঝে মধ্যে লস হতো। তো একটা সময় আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মনে হলো যে বাবাকে অথবা হেল্প করা দরকার এখন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে হলো যেটা আমাদের একটা পুকুর কিনেছিল বাবা, এটা হচ্ছে পার্শ্ববর্তী একটা গ্রাম ছিল বড়ভিটা, ওই বড়ভিটা গ্রামে একটা পুকুর। তো পুকুরটা আগে থেকে একটা মানে জনশ্রুতি আছে যে পুকুরটা কিনে নাকি কেউ লাভ করতে পারে না। আচ্ছা। মানে এটা অনেক কাহিনী আছে যে কেউ আসলে লাভ করতে পারে না। তারপরে বাবা ভাবলো যে এত মাছ যখন ওই পুকুরে পড়ে, প্রচুর মাছ পড়ে, বাট যে কোনো কারণে হোক না কেন ওই পুকুরে লাভ কেউ করতে পারে না, লস হবেই। তো বাবা ভাবলো অনেক কম টাকায় কিনেছে, মাত্র 4,000 না 4,500 টাকা দিয়ে কিনেছিল সেই পুকুরটা। আচ্ছা। যেদিন পুকুর ছেঁচবে আর কি মেশিন বসানো হলো দুপুরবেলাতে, ওইখানে রাতেরবেলা থাকতে হয়। নতুবা হচ্ছে পার্শ্ববর্তী যে লোকজন থাকে গ্রামে, ওরা হচ্ছে কিছু লোক থাকে যারা হচ্ছে মাছ চুরি করতে আসে। তো সেই জন্য হচ্ছে রাতেরবেলা থাকতে হয় এবং মেশিন পাহারা দিতে হয়, কারণ কখন বাদ ছুটে যায় আবার পানি ঢুকে যাবে, সেই জন্য থাকতে হয়। তো আমি বাবাকে থাকতে দিতাম না, আমি থাকতাম তখন। তো আমার সঙ্গে যে মেশিন ম্যান ছিল অর্জুন ছিল, অর্জুনদা। তো অর্জুনদা হলো বিকেলবেলা থেকে একটু গড়িমসি করছিল আর কি, সে যাবে কি যাবে না, কারণ তার একটু ভয় আছে, সে একটু ভীতস্ত আর কি। তো তাকে অনেক জোর করিয়ে রাজি করালাম যে দাদা তোমার আমার সঙ্গে যেতে হবে, তুমি যা চাও আমি সেটা তোমাকে দিব। তো ঠিক আছে, সে খাবার কিছু ডিমান্ড করলো, তাকে দিতে হবে। আমি বললাম ওকে ফাইন। তো খাবার নিয়ে গেলাম। আমরা ঠিক রাত্রি বোধহয় 8টার দিকে গেলাম। যে পুকুরটা ছিল সে পুকুরটার কাছাকাছি একটা বাড়ি ছিল, যেটা হলো কমপক্ষে হাঁটতে হলো 10 মিনিট, মানে এটা হচ্ছে কাছাকাছি বাড়ি। তো আমাকে অফার করলো যে অনেক আমরা মেশিন স্টার্ট দিয়ে আমরা এই বাড়ি চলে আসবো, বাড়ি এসে ঘুমো। তো বললাম দাদা এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ চারপাশে পানি আছে, বাদ যে কোনো মোড়টা ভেঙে যেতে পারে, সর্বনাশ হবে, আমাদের রাত্রে ওখানে থাকতেই হবে। তো আমাকে অনেক জোরাজোরি করলো, তা ওর কোনো কথাই আমি শুনলাম না। দাদা আমাকে থাকতেই হবে এখানে, তুমি যদি নাও থাকো আমি একা থাকবো। বললাম না আমিও থাকবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে পুকুর পাড়ে চলে গেলাম। পুকুর পাড়ে যেটা হলো বাড়ি থেকে হচ্ছে কাঁথা কম্বল এগুলো নিয়ে যেতে হতো। তো আমরা ছোট করে একটা তাবু করে একটা কুড়ের মতো, কুড়ে ঘরের মতো করলাম, নিচে কচুরি পানা ছিল শুকনা, দিনে বলে এগুলো প্রসেস করে গেছিলাম। তো রাতে এসে জাস্ট ঘুমানোর একটা আয়োজন করে আমরা মেশিন স্টার্ট দিলাম। মেশিন স্টার্ট দিয়ে হচ্ছে আমরা একদম তো ঘুমিয়ে গেলাম। তো আমার গান শোনার খুব অভ্যাস, আমি রেডিও নিয়ে গেছি ওইখানে, তো আমি রেডিও চালাই এবং গান শুনছি। তো দুজনে আমরা ঘুমিয়ে গেছি। রাত্রি হঠাৎ যখন হচ্ছে 1টা হতে বাজে, এরকম সময় হুট করে হলো যে মেশিন, মানে খালি মেশিন যে হচ্ছে ঝনঝনে একটা আওয়াজ হয়, সে আওয়াজ হচ্ছে পানি না ঢুকলে, হ্যাঁ পানি না, যে আওয়াজটা আছে, যে আওয়াজ ঝনঝনের আওয়াজ হচ্ছে। তো দুজনের ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে আমরা কুড়ে ঘরের ভিতর থেকে দেখছি মেশিন দিয়ে একবার পানি বের হচ্ছে, একবার বের হচ্ছে না, মেশিন দিয়ে একবার পানি বের হচ্ছে, একবার হচ্ছে না, মানে লাইনে কোথাও এক জায়গায় আটকে যাচ্ছে পানি আর কি। এরকমটা অনেকটা যেটা হয় মাঝে মধ্যে নিচে যে ফুটবল থাকে, ওটাকে ফুটবল বলা হয়, ওইখান থেকে হচ্ছে যদি কোনো ময়লা জমে যায় তাহলে হচ্ছে পানি বের হয় না, আবার ওটা যখন সরে যায় তখন আবার পানি বের হয়। আমরা এটা ভাবছি। ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে উঠে ও হচ্ছে মেশিন অফ করে দিয়েছে, অফ করে দেওয়ার পর ও পানির নিচে নামছে, পানির নিচে নেমে তো মাজা সমান পানি ওই রাত্রে নেমে গেছে। নেমে গিয়ে হচ্ছে কারণ পুকুর আমাদের জায়গাতেই হবে, নেমে গিয়ে ওটা পরিষ্কার করে আবার সে স্টার্ট দিল। স্টার্ট দেওয়ার পর আবার মেশিন চলতে শুরু করছে। তার মধ্যে ঘন্টাখানেক পর মানে একটু ঝিমিয়ে পড়ছি, দেন আমার ঘুম ভেঙে গেল। আবার সে একই শব্দ, মেশিন একবার বন্ধ হচ্ছে একবার স্টার্ট হচ্ছে। এটা কতক্ষণ পরে? কয়টার দিকে রাত? এটা হচ্ছে অথবা 40 থেকে 50 মিনিট এরকম পরে গিয়ে আচ্ছা আচ্ছা যে মেশিনটা একবার স্টার্ট হচ্ছে একবার অফ হচ্ছে। এবং আরো যে জিনিসটা দেখলাম, মেশিন একবার উপরের দিকে উঠছে। এরপর আমি অর্জুনদাকে ডাক দিন, দাদা উঠো তো উঠছে, উঠে গেছে। আমি বললাম দেখো ঘটনা। তো আমরা দুজন মিলে প্রত্যক্ষ করছি যে মেশিন দিয়ে একবার পানি বের হচ্ছে, একবার হচ্ছে না, একবার মেশিন স্টার্ট হচ্ছে, একবার মেশিন অফ হচ্ছে এবং মেশিন উপরে নিচ করতেছে। তারপর ওকে বললাম চলো উঠি। ও তো উঠবে না, আমি উঠতে পারবো না। আমি বললাম দাদা উঠতেই হবে। তো আমরা যখন উঠছি, উঠে মেশিনের কাছে যখন গেলাম, কাছে গেলে গেল অফ, মেশিন অফ হয়ে গেছে। হ্যাঁ মেশিন অফ হয়ে যাওয়ার বললাম দাদা আবার স্টার্ট করো। তো ঠিক আছে, কোনোভাবে স্টার্ট দিতে পারে না। তো যা কিছু করার হচ্ছে করলো, করার পর একসময় স্টার্ট দিল মেশিন, আবার হচ্ছে মেশিন চলতে থাকলো। এবং আমি কি করলাম, পুকুরে চারপাশ দিয়ে কাঁচাগুলো ভালো করে দেখলাম কোথাও তো পানি বের হচ্ছে কিনা, লিক হয়েছে কিনা। আচ্ছা দেখলাম না, সবই ঠিক আছে। ও আবার শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর আমি মেশিনের কাছে একটু দাঁড়িয়ে লাইট দিয়ে এদিক ওদিক করছি যে কোন লোকজন আছে কিনা। কিছুক্ষণ পর যেটা দেখলাম, একটা পুকুরে 4টা কাঁচা থাকে। তো পূর্ব পাশে যে কাঁচা, ওইখানে একটা কলমি একটা ছিল, ঝোড়ের মতো ছিল। ওই পাশ দিয়ে কোন একটা লোক বের হয়ে আসতেছে, অনেক লম্বাওয়ালা লোক, বাট ওর চেহারাটা আসলে বোঝা যাচ্ছে না।
আচ্ছা, একটা লোক মানে ইসের উপর দিয়ে আপনার কাঁচার উপর দিয়ে রাতের বেলা তো হাঁটলে বোঝা যায়, এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে হেঁটে আসতেছে। তোকে ডাক দিলাম, দাদা কেউ যেন বোধহয় আসছে। তো কিছু টাচ করে আমাকে বলে তুই যা, তুই গিয়ে দেখে, আমি যাবো না। তো আমি চার্জার লাইট আমি নিয়ে গিয়ে সর্বোচ্চ 30 সেকেন্ড মানে ওয়াকিং ডিস্টেন্স, তার থেকে আমি গিয়ে তাকে খুঁজে পেলাম না, কোনোভাবেই তাকে খুঁজে পেলাম না, না সে নেই। তারপর এসে আমি আবার শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর আবার দাদাকে বললাম, দাদা ঘটনা তো কেমন যেন মনে হচ্ছে। তো দাদা আমাকে অফার করলো, চল আমরা ওই বাড়িতে গিয়ে ঘুমাই। তাহলে না, বাড়িতে এখন ঘুমানো যাবে না কোনোভাবে, এখন এখানেই থাকতে হবে। ও বললো ঠিক আছে এখানেই থাকবো। তারপর 30 থেকে 35 মিনিট এরকম সময় পর আমাদের যে কাঁচাটা ছিল, কাঁচার পাশে ধান ক্ষেত ছিল। তো ধান ক্ষেত দিয়ে সম্ভবত পানি যে স্রোত বয়ে গেলে মাছ উঠলে আমরা এই আওয়াজটা বুঝতে পারি। তো মাছ উঠতেছে এরকম মনে হচ্ছে। তো তাদেরকে বললাম, দাদা বোধহয় মাছ উঠছে, চলো যাই একবার দেখি। তো বললো ঠিক আছে। গিয়ে দেখলাম ধানের ক্ষেত, ধান তখন হাঁটুর নিচে ধানটা ছিল। আচ্ছা, আমরা টর্চ যখন মারলাম দেখি ধান ক্ষেতে বোধহয় 4 আঙুল এরকম করলে যেটা হয় মাছ এই পরিমাণে একদম সেটে গেছে এর সঙ্গে। আচ্ছা, মাছ রাখার জন্য 2টা খাড়া ছিল, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বলে খাড়া, এটা বাঁশ দিয়ে বানানো হয়। তো বলে মাছ ধরে চলে। তো দুজন মিলে 2টা খাড়া মাছ একদম ফুলফিল করলাম। 2টা খাড়া মাছ ফুলফিল করার পরে আর এখন মাছ রাখতে পারি না কোথাও। মাছ কিভাবে রাখবো, এত পরিমাণে মাছ, এত পরিমাণে মাছ। পরে একটা ডুগনি বলে ওটাকে, ওটা বাঁশ দিয়ে বানানো হয়, ওটাকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ডুগনি বলে। ডুগনি দিয়ে মাছ ধরে পুকুরে ফেলে দিছি, যে পুকুরের মধ্যে যা, পুকুরে ফেলে দিচ্ছে, এবং হাত দিয়ে এভাবে পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে, হাত দিয়ে টেনে। তা বললাম, দাদা তুমি বাবাকে বলো না। ঠিক আছে আমি বলবো না, তো একটা শর্তে, সেটা হলো এই মাছ বিক্রি করে আমাকে কিন্তু কিছু টাকা দিতে। আমি বললাম ঠিক আছে, তোমাকে 25% দিব, মাছ তুমি আমার সঙ্গে ধরো শীতের রাতে। আমরা আরো মাছ ধরলাম এবং একটা মাটির গর্ত করলাম, গর্ত করে সেখানে মাছ ফেললাম, এবং তারপর রীতিমতো কচুরি দিয়ে ওটা ঢেকে দিলাম। ওটাকে মাচাল বলা হয়, বাঁশ দিয়ে বানানো নৌকার। মাচাল দিয়ে ভালো করে ঢেকে দিছি এবং ওপর মাটি দিছি, যে কোনোভাবে শৈল মাছ ছিল, টাকি মাছ ছিল, অনেক প্রকৃতির মাছ ছিল যেগুলো লাভ দিয়ে না বের হয়ে যেতে পারে। ও আর আমি দুজন বেশ খুশি। আচ্ছা, তারপর আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর যেটা হলো, সে হুট করে আমার ঘুমের মধ্যে মনে হলো কি আমার ঘাড়ের পরে সে পড়ে গেছে ধাম করে। দেখলাম সেই দাদা, তার হাতে পায়ে সব জায়গায় কাদা, তার সারা শরীরে একদম কাদা। তখন কিছুই বলতেছে না। বললাম, দাদা কি হয়েছে? ও খুব কাঁপতেছিল, বলতেছে আমাকে একটু ঝাপটা দাও, আমাকে একটু ঝাপটা দাও। তোমাকে ভালো করে ঝাপটা ধরলাম। এর মধ্যে সে কুড়ে ঘরটা, যে আমার ঘরটা বানিয়েছিল, সেটা টোটালি ভেঙে গেছে। একটা তাবু ছিল, তাবুটা যাতে শিশিটা না পড়ে, তাবুটা মাথার উপর দিয়ে ওকে একদম করে ভালো করে জড়িয়ে ধরে শুয়েছে এবং কাঁপুনি দিচ্ছিল। ওই ঘরটা ভেঙে গেছে মানে কিভাবে ভেঙে গেল? ও দৌড়ে এসে ঘরটার উপর পড়ছে। বাট আমি জিজ্ঞেস করছি কি হয়েছে তুমি আমাকে বলো, ও কোনো কথাই আমাকে বলে না। সে যে আপনার পাশে শুয়েছিল, হ্যাঁ, সে কখন উঠেছে সেটা আমি জানি না, ঘটেছে আপনি তো আমি কিছুই জানি না। আমি হঠাৎ করে দেখতে পাচ্ছেন কাদা মাখা অবস্থায় অর্জুন দা এসে আপনার ওপরেই মোটামুটি পড়েছে, এবং এতই তাড়াহুড়ো করে এসে লাফ দিয়ে পড়েছে যে পুরো ঘরটাই ভেঙে গেছে। তারপর ওকে অনেক জিজ্ঞেস করলাম যে দাদা ঘটনা কি হয়েছে, ও আমাকে কোনো কিছু শেয়ার করেনি। পরে আমি বললাম ঠিক আছে, তুমি তো কিছু নাই বলো, তাহলে কালকে বলো, সমস্যা নেই। তারপর সকাল হলো, বাবা চলে আসছে এর মধ্যে। তো সূর্য তখন এখন ওঠেনি, বাবা চলে আসছে। এর মধ্যে সকালবেলা দেখলাম যে পুকুরের পানি একদম কমে গেছে, এত মাছ পুকুরে। বাবা তো খুবই খুশি যে অনেক মাছ পড়ছে, আমরাও খুশি। এবং বাবাকে বললাম, বাবা আরো একটা খুশির কারণ আছে। বাবা বলছে কি? আমি বললাম আছে, তোমাকে পরে বলতেছি। তো আমি অর্জুনদাকে সঙ্গে করে নিয়ে, সেই সময় অর্জুনদার স্বাভাবিক, বললো দাদা চলো মাছগুলো এনে বাবাকে দেখাই। তো দাদাকে সঙ্গে করে নিয়ে যে মাটির গর্ত, ওইখানে দেখছি সেই কচুরি পানা সেইভাবেই ঢাকা আছে, এবং যে খাড়া দুটো ছিল সেই ঢাকাটা উঠালাম, মাটিটা ফেলে দিলাম। মাটিটা ফেলে দেওয়ার পর কচুরি পানাটা ফেলে দিলাম। দেখি প্রথম যে খাড়াটা ছিল ওই খাড়াটা দেখলাম, ওই খাড়াটা কিচ্ছু নেই, কোনো মাছ নেই, একদম খালি, একদম খালি। এবং ওই খাড়াটা যখন নিয়ে আসছিলাম একটু শুকনো ছিল, ঠিক সেরকমই আছে। এবং ওই খাড়াতে কোনোভাবে যে কোনো মাছ ছিল ওটা চিহ্ন নেই, চিহ্ন মাত্র নেই। এবং যেখানে কাদা ভরছে বা পানি ভরছে, এটা চিহ্ন মাত্র নেই। এটা দেখে তো অবাক। তাই বললাম এটা কিভাবে হলো? তার পরবর্তী যে খাড়াটা ছিল সেই খাড়াটা সেম একই অবস্থা দেখলাম, কিন্তু ওইখানে যেটা দেখলাম একটা দাঁড়কাকের আপনার ছেঁড়া অংশ। আচ্ছা, ডানাটা ছেঁড়া অংশ, এক ডানা ছেঁড়া অংশ। তারপর মাথাটা, একটা শুধু মাথা ছিল আর একটা ছেঁড়া ডানা ছিল, আর কিছু লোম এরকম করে ভিতর দিয়ে ফালানো ছিল। ওটা দেখে তো একদম আটকে উঠছে। তখন আর আসলে বুঝতে পারিনি। পার্শ্ববর্তী যে একটা মাটির গর্ত ছিল, যে গর্তটার মধ্যে মাছ রাখছিলাম, সেখানে কিচ্ছু নেই, ওটা এইভাবে ঢাকা আছে, বাট কোনো মাছ নেই, কোনো মাছই নেই। তারপর অর্জুন দাকে বললাম, দাদা এই ঘটনা এখন কি হলো?
যে গর্তটার মধ্যে মাছ রাখছিলাম সেখানে কিচ্ছু নেই। ওটাই ভাবে ঢাকা আসছে, বাট কোনো মাছ নেই। তারপর হচ্ছে অর্জুন দাকে বললাম, দাদা এই ঘটনা এখন কি হলো? তো রীতিমতো ও তখন কাঁপতে শুরু করছে। তো বললো বাবাকে বলার দরকার নেই। আমি বললাম ঠিক আছে, আমি বাবাকে বলবো না। আমি একদম চুপ করে গেলাম, আচ্ছা, কোনো কিছু শেয়ার করলাম। বাবা বললো কি ব্যাপার? না বাবা, কালকে রাত্রে তো অনেক মাছ ধরছিলাম, মাছ ধরার পর রাত্রেবেলায় হচ্ছে পুকুরে মাছ রাখছিলাম। এবং আর একটা ব্যাপারটা হলো, যখন আমরা চিন্তা করলাম তাহলে যেখানে মাছ ধরছি সেই জায়গাটায় দেখবো, সেখানে স্বাভাবিকভাবে ধান খেতে পাড়ালে যেটা হয় মানে নষ্ট হয়ে যাওয়ার কথা ধান, এবং সেখানে কোনো পায়ের চিহ্ন নেই। যেখান থেকে আপনি হ্যাঁ, আমরা দুজন যে মাছ ধরছিলাম হ্যাঁ। সেখানে কোনো পায়ের চিহ্ন নেই, এবং ধানের গাছগুলো যে মানে যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। মানে ওইখানে যে রাতে হচ্ছে কেউ পাড়াইছে বা হচ্ছে মাছ ধরছে এটার বিন্দু মাত্র চিহ্ন নেই। আর আমিও তখন আসলে খুবই ভয় পেয়ে গেছি। এবং মা অর্জুনদার সাথে কি ঘটেছিল? অর্জুনদার সঙ্গে যেটা আমি ঘটছে সেটা হচ্ছে আমি বলছি। তো ওই দিনের বেলা আরেকটা যে ঘটনা হলো, তো দিনের বেলা হচ্ছে মাছ উঠছে, মাছ ওঠার পরে ওই মাছ ফুটলে যেটা হয়, মাছ বাছার জন্য আর কি একটা জায়গা করতে হয়। তো একটা মাটি কেটে ওইখানে একটু 5 থেকে 6 ইঞ্চি এরকম করে একটু গর্ত মতো করা হয়, অনেক বড় জায়গা, মাছ যাতে বাইরে না যেতে পারে। এটা করার সময় যে আমরা যে জায়গাটা ঠিক ঘুমাইছিলাম, যে কুড়ে ঘরটা, ওর নিচে যখন ওটা খোঁড়া হলো, ওইখানে হচ্ছে কয়েকটা হাড়, মানুষের হাড়, ওই জায়গাটাতে? হ্যাঁ, ওই জায়গাটাতে আমরা যেই জায়গাটা ঠিক ঘুমাইছিলাম ওইখানে কয়েকটা হাড় পাওয়া গেল। আমি তো হচ্ছে চোখ মুখ বুঝে আছি, দাদাও চোখ মুখ বুঝে আছে, কেউ কোনো কথা বলে না দুজনে। তো মাকে শুধু আমি বললাম, মা আমাকে একটা ঝাড়া দাও, আমার খারাপ লাগতেছে। মা ঝাড়া দিল, তাও একটু স্বাভাবিক হলাম, কিন্তু ঘটনা আমি আসলে তাকে বললাম না। তো অর্জুন দা হচ্ছে এই মাছ আমাদের 7টা ব্যারেল মাছ হলো, যেটা আজকের বাজার মূল্য কমপক্ষে 50,000 টাকা। আচ্ছা, এবং ওই পুকুর মাছ নিয়ে হচ্ছে আমি খুলনায় চলে গেলাম। আমি আলাদা গাড়িতে করে চলে গেলাম, এবং ওটা হচ্ছে পিক আপ যে ছিল, মাছ নেওয়া হয় আমাদের ওই এলাকা থেকে, ওই পিক আপে গেল। এবং যেটা হলো সেই দিন পিক আপ পথে নষ্ট হলো এবং বাজার ধরতে পারলো না। আমরা হিসাব করছিলাম যে আমাদের খরচ বরচ বাদ দিয়েও কমপক্ষে 15,000 টাকা আমাদের থাকবে, এবং যেটা হলো ওই পুকুরে আমাদের 1,000 টাকা লস হলো। কিভাবে? 1,000 টাকা। ওই মাছ কি করেছে? ওই মাছ কি করলো, মাছ হচ্ছে পচে গেছিল, মাছ বাজার ধরতে পারেনি, মাছ ব্যারেলে যে পানি ছিল সে পানি থাকেনি, একটা ব্যারেল ফুটা হয়ে গেছে, মাছ হচ্ছে একদম মাগনা। আমি যেটা ছিলাম মানে আমি কেটে ফেলছিলাম ওইখানে, যে এত টাকার মাছ, মানে আমি খুব শখ করে গেছিলাম যে এখানে কয়েকদিন থাকবো খুলনাতে। তো আমি ওই যেই জনশ্রুতিটা আছে যে কেউ লাভ করতে পারে না, আবারও সেটাই মানে প্রমাণ। হ্যাঁ, প্রমাণ হলো। এবং এইখানে যেটা হলো, অর্জুন দা আমাকে বলছিল যেহেতু তুই খুলনা যাচ্ছিস আমার জন্য একটা সোয়েটার কিনে নিয়ে আসিস। আমি ঠিক সপ্তাহখানেক পরে খুলনা থেকে ব্যাক করলাম, ওর জন্য একটা ভালো সোয়েটার নিয়ে আসলাম। বাড়িতে এসে জিজ্ঞেস করলাম, মা আমি একটু অর্জুন দাদের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ তুই একটু যাও, অর্জুন দা তোর খুব জ্বর। আচ্ছা, অর্জুন দাদের বাড়িতে গেলাম সোয়েটারটা নিয়ে। অর্জুন দেখে যে বললাম, দাদা কি অবস্থা? তো ও আমাকে দেখে তো হাউমা করে কেঁদে দিচ্ছে। আমি বললাম কি হয়েছে তুমি আমাকে বলো। তো বললো ভাইটি সেদিন যেটা হয়েছে, ওই রাত্রে ওই কুড়ে ঘরটা আমাকে রেখে সে একা একা মানে এত ভয় পাচ্ছিল চলে আসছিল আর কি। যে পুকুর পাড়টা ছিল ওইখান থেকে হয়তো 1 থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো ওইখানে যে যায় ও দৌড়াচ্ছিল আর কি। দৌড়ানোর পর যেটা হলো, ও কোনো কিছুর সঙ্গে একটা ধাক্কা খাইছে। মানে বুঝলাম না সে কেন যাচ্ছিল? সে যাচ্ছিল ওইখানে ভয় পাচ্ছিল, সে হচ্ছে প্রথম থেকে চলে যেতে বাড়ি থেকে ঘুমাতে চাচ্ছিল না। সো যখন রাজি হয়নি অনেক ভাই, তখন সে চিন্তা করেছে সে যখন ঘুমাচ্ছে আমি একা একাই চলে যাই, এবং তখন দৌড়ে যেতে গিয়ে কোনো একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। ধাক্কা খেয়ে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ও জাস্ট যে জিনিসটা দেখতে পেলো সেটা হচ্ছে দুটো হাত, শুধুমাত্র দুটো হাত ওকে নাকি হচ্ছে গলা ধরছে, গলা ধরে ওকে শূন্যে ভাসাইছে। ওর হচ্ছে মুখ দিয়ে জিহ্বা বের হয়েছে, জিহ্বা বের এবং ধান ক্ষেতের সঙ্গে বাড়ি মারছে। মনে হচ্ছে যে ওকে কেউ মানে পা দিয়ে হচ্ছে ওর শরীরের উপর পালাচ্ছে, তো ডেবে যাওয়ার মতো পরিস্থিতি ওইখানে। তো যেভাবে ওইখান থেকে উঠে ওইখানে কিছু স্তব অথবা পাঠ করছিল, যেহেতু ঈশ্বরের নাম স্মরণ করছিল, এগুলো করে সেখান থেকে বেঁচে ফিরে ওইখানে। তারপরে সে আমাকে ঘটনাটা বললো, তাহলে তুমি আমাকে আগে বলতে পারতা। তারপর হচ্ছে আমি মাকে বলি, বাবাকে বলি যে এই ব্যাপারগুলো আমার সঙ্গে ঘটছে, ওর সঙ্গে ঘটছে। তারপর ওকে ঝাড়ফুঁক দেওয়া হয়, কবিরাজ দেওয়া হয়, পরে সে অনেকটাই সুস্থ হয়ে গেছিল। আমার ঘটনা এটাই ছিল। যদিও আমরা অনেক সময় ধরে ঘটনাটা শুনলাম, কিন্তু আমি একটা সময় বুঝতে পারছিলাম না যে আসলে অ্যাবনর্মালিটিটা কোথায়, কিন্তু ধীরে ধীরে শেষ দিকে এসে বোঝা গেল যে পুরো জিনিসটাই অ্যাবনর্মাল। আসলে মানে মাঝে মাঝে হয় এই জিনিসটা, স্পেশালি মানে আমাদের লিসনারদের আরো বেশি এটা ভালোভাবে জানা উচিত যে ম্যাক্সিমাম হরর স্টোরি বা ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো দেখা যায় যে ক্লাইম্যাক্সে এসেই ঘুরে যায়। তার আগে পর্যন্ত স্বাভাবিক যদি নাই লাগতো, শুরু থেকেই যদি আমরা ভয়ই থাকতাম, তাহলে আমরা ওই অবস্থান পর্যন্ত যেতামও না, ভয়ের ঘটনাটা ঘটতো না। সো এতটুকু কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। অনেক সময় হয় জিনিসটা, স্পেশালি হরর স্টোরিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে লাস্ট মোমেন্টে সেই আসল ঘটনাটা ঘটে, আর আমরা যদি আগে থেকেই সাবধান থাকি তাহলে তো ওই ঘটনাটা ঘটার অবকাশই থাকে না। তো আরো কিছু এক্সপিরিয়েন্স তো মনে হয় আছে আপনার? আরেকটা এক্সপিরিয়েন্স এখন শেয়ার করছি, সেটা হচ্ছে 2012 সালে একটা ঘটনা। তখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস। আচ্ছা, গরমের সময় বাড়িতে গেলাম, ভার্সিটি অফ ছিল তখন। বাড়িতে যাওয়ার পর আমাদের একটা খাবার ঘর ছিল, খাবার ঘর এবং ওটা কাচারি ঘর হিসেবেও আমরা ব্যবহার করি। আচ্ছা, তো ওই ঘরটা আমি মাঝে মধ্যে ঘুমাই।
বিশেষ করে গরমের দিনগুলোতে। জ্যৈষ্ঠ মাসে একটু গরমের দিন, দক্ষিণা বাতাস, বাড়ির পাশে পুকুর আছে। সেদিন আমি যেদিন বাড়িতে গেলাম তার পরের দিনে, সেদিন আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে একটা প্রোগ্রাম ছিল আর কি, ধর্মীয় একটা প্রোগ্রাম, আমি ওইখানে অ্যাটেন্ড করবো। তো মাকে বললাম, মা আমি ওইখানে এসে ঘুমিয়ে পড়বো, আমার জন্য তুমি খাবার রেখে দিও। তো আমি রীতিমতো ওইখানে এসে রাতের বেলা 12টার দিকে এসে আমি ঘুমিয়ে পড়লাম। ওই রাত্রে যেটা হলো, প্রথমে আমি একটা কান্নার সাউন্ড শুনছিলাম, মানে যে ঘটনাটা হচ্ছে প্রায় ঘটে, মানে আমাদের দক্ষিণ পাশটা, আমাদের বাড়িতে যে 45টার মতো ঘর আছে, মানে এই ঘটনার সাথে প্রায় মানুষ পরিচিত, এগুলো প্রায় ঘটে। এক্সাক্ট কোন প্লেস যেখানে বসলে শুনতে পাওয়া যায় বা এরকম কিছু? হ্যাঁ, বাড়ির দক্ষিণ পাশটা। এবং আরেকটু মানে আমি ক্লিয়ারলি বলি যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেটা আমাদের ওইখানে বসবাস 7 পুরুষ যাবৎ যত মানুষ ওখানে মারা গেছে সব মানুষগুলো হচ্ছে ওইখানেই দাহ করা হয়। আচ্ছা। এবং ওই পুকুর পাড়টা চতুর্পাশে যেখানে আপনি খুঁড়েন না কেন সেখানে হচ্ছে মানুষগুলো হাড্ডি এগুলো পাবেনি। আচ্ছা আচ্ছা। Still মানে যেমন পারিবারিক কবরস্থান থাকে সেরকম পারিবারিক ভাবে একটা শ্মশান ঘাটের মতো ওই জায়গাটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, পারিবারিক ভাবে এটা। আচ্ছা আচ্ছা। তারপর হলো যে কান্না শোনার পর হচ্ছে ওই রাত্রে কয়েকবারই কান্না শুনলাম, সেদিন আমি বের হইনি, ক্লান্ত ছিলাম। সকালবেলা মায়ের সঙ্গে শেয়ার করলাম, মা আমি তো রাত্রেবেলা এরকম কান্না শুনছি। তো মা বলে, এগুলো আমি তো প্রায় শুনি, তো তুই এক কাজ কর, তুই হচ্ছে আজকে ওই ঘরে ঘুমাস। তো বললাম, আমি বড় ঘরে ঘুমাবো না, আমি ওই ঘরটাতেই ঘুমাবো, ঘরটাতে ঘুমাতে আমার ভালো লাগে। তো ভাবলো ঠিক আছে ঘুমো তুই। আমার যেটা হলো, আমার একটা জিনিস ব্যাপার, মশারির মধ্যে থাকলে বোধহয় আমার ভয়টা লাগবে না, এই জিনিসটা আমার সবসময় মাথায় থাকে আর কি। পরদিন আমি আবার গান শুনতে খুবই পছন্দ করি। তো রাত্রে তখন বোধহয় 1টা বাজে, তো ওই সময় হচ্ছে রেডিও স্টেশন গুলোতে আমার চায়না টিউনটা আমি খুব লাইক করি। চায়না টিউন শুনতে শুনতে একসময় মনে হচ্ছে যে চায়না টিউনের মধ্যে মানে কেউ কারো কান্না আমি শুনতে পাচ্ছি। এটাকে জাস্টিফাই করার জন্য রেডিওটা অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমি শুনতে লাগলাম যে হ্যাঁ কান্নাটা আসছে। কখনো কান্নার সাউন্ড? হ্যাঁ, কান্নার। দ্যাট মিন্স এটা রেডিওর সাথে এটা সম্পর্ক নেই। আমার যে শোবার ঘর সেটা থেকে একটু দূরে, 20 থেকে অথবা 25 হাত দূরে, ওইখানে আমাদের একটা খড়ের পালা ছিল। তো মনে হচ্ছে যে ওই খড়ের পালার পাশে বসে হচ্ছে অথবা কাছে আর কি। তো আমি ঘর থেকে বের হলাম, আমার হাতে একটা টর্চ লাইট ছিল। বের হওয়ার পর আমি দেখলাম কোথাও কান্নাকাটির শব্দ নেই। একটু ঘরের মধ্যে আসলাম, আবার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আবার বের হলাম, বের হয়ে আবার টর্চ নিয়ে তো দেখলাম যে পার্শ্ববর্তী যে ঘর ছিল ঠাকুরদাদের, ওনাদের একটা খড়ের পালা ছিল, অনেক বড় খড়ের পালা। তো খড়ের পালার পাশে ওইখানে বসে কেউ কান্নাকাটি করছে আর কি। আচ্ছা, একটা মহিলার মতো মনে হলো। আমি যখন ঘর থেকে বের হই, বাড়ি থেকে বের হই, আমাদের পাশের ঘরে ওই ঠাকুরদাদার ছেলের বউ, উনি খুব ঝগড়াটে টাইপের, উনি প্রায় ঝগড়া করেন স্বামীর সঙ্গে, শ্বশুরের সঙ্গে, এবং রাত নেই দিন নেই যেখানে সেখানে বসে কান্নাকাটি শুরু করে দেন। এবং উনিও অনেক রাত্রে বেলায় হচ্ছে কান্নাকাটি করে, তাই মনে করছি অথবা উনিই কান্নাকাটি করছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি তাকে বললাম, কাকি এখানে বসে কান্নাকাটি করছিস কেন, ঘরে চলে যা। তো সে আমার কথা কোনো রেসপন্স করেনি। আমি 3 থেকে 4 বার তাকে বললাম যে কাকি মানুষজন খারাপ বলবে, তুই ঘরে চলে যা। সে আমার কোনো কথাই শুনেনি। তখন আমার কাছে মনে হলো যে হয়তোবা কাকি নয়। তারপর আমি যেটা করলাম, আমি হচ্ছে আমার হাতে যে টর্চ লাইটটা ছিল, সেই টর্চ লাইট দিয়ে যখন পায়ের দিকে লাইট মারলাম, পাটা একদম ধপধপে ফর্সা, পা থেকে হচ্ছে লাইট করে করে তার মুখের দিকে যখন একটা সাদা শাড়ি পরা ছিল, একদম মানে বোঝা যাচ্ছে কোনো একটা মানুষ বসে আছে, বাট তার মুখে যখন হচ্ছে লাইটটা যায়, ফেসটা টোটালি ডার্ক, ফেস বোঝা যাচ্ছে না, হাতগুলো বোঝা যাচ্ছে, পাটা বোঝা যাচ্ছে, সাদা কাপড় পরে আছে, বাট তার ফেসটা টোটালি অফ। আমি এটা ভরকে যাই এবং আমি তখন সাহসের সঙ্গেই বললাম যে কে তুই, যদি কোনো অপশক্তি হয়ে থাকে তাহলে এখান থেকে চলে যান, অথবা কিন্তু আমার মাকে ডাকবো আমি। তখন সে হচ্ছে বোধহয় যে উঠতে যাবে, তারপর আমি বললাম দাঁড়াতো, আমি আমার মাকে ডাক দিব। তো আমার কথা শোনার পর সে যেটা করলো, সে ওইখান থেকে উঠে গেল। উঠে যাওয়ার পর 2 থেকে 3 পা হাঁটার পর ওইখান থেকে বাড়ি থেকে নিচে নামার 20 থেকে 25 ফিট এরকম হবে, অথবা মানে বাড়ি আর হচ্ছে জমি, সে খাড়া একটা জায়গা, সে খাড়া জায়গা দিয়ে সে আসলে নেমে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে, হ্যাঁ স্বাভাবিকভাবে আমি যেটা দেখলাম, আমার কাছে মনে হচ্ছে আমার এটা কোনো ভুল থাকার কথা নয়। আচ্ছা, তারপর যেটা হলো, সে আমাকে নিচে গিয়ে বললো, তুই তোর মাকে ডাকবি না, আমি যাবো না এখান থেকে, কি করবি দেখা। তারপর আমি মাকে গিয়ে বললাম যে মা এই ব্যাপারগুলো ঘটছে। মা দ্রুত আমার কাছে চলে আসলো, আমাকে বললো তোমার এই ঘরে থাকার দরকার নেই, তুমি ঘরে চলে আসো। আমি বললাম ঠিক আছে, আমি ঘরে চলে আসবো। মায়ের সঙ্গে সে রাত্রে আমি ছিলাম। So that was another experience of yours. এরপরে আর কখনো কি আপনি পেয়েছেন এই কান্নার শব্দ? হ্যাঁ, এই কান্নার শব্দটা আরো কয়েকবার শুনছি। এবং লাস্ট ইয়ার, গত বছর কালী পুজোর সময় যেটা ঘটছিল, মানে পূজা একদিকে চলছিল, অমাবস্যার দিন মা মন্দিরে ছিল, যেটা একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স। আমি ল্যাট্রিনে যাব, তো গ্রামের ল্যাট্রিন গুলো কেমন হয়, টিনের। তো আমি হচ্ছে টিউবওয়েলে পানি নেওয়ার জন্য করছি, টিউবওয়েল থেকে পানি বের হয়নি, তো ঘর থেকে হচ্ছে পানি নিয়ে আমি যখন যাব, আমি যাওয়ার সময় হচ্ছে আমি দূর থেকে দেখতেছি যে আমার ল্যাট্রিনটা হচ্ছে কাঁপতেছে, এবং পাশে একটা গাছ ছিল, গাছে যে ডালপালা গুলো ছিল সবগুলো মনে যেন ওই টিনের সঙ্গে আর কি ধাক্কা খাচ্ছে। তো দৌড়ে গেলাম মার কাছে, মা এই ব্যাপার দেখো। মা এসে ওইগুলো একটু দেখলো, বললো তোমার এই ল্যাট্রিনে যাওয়ার দরকার নেই, তুমি হচ্ছে অন্যটা যাও। বললাম না, আমি এটাই যাবো। মানে আমিও খুব
আসলে জেদি টাইপের। আচ্ছা আচ্ছা, মানে ভয় আমি পেলেও দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে যেখানে সাহসের কোন একটা ব্যাপার আসে এবং আপনাকে মানা করা হয় সেক্ষেত্রে আপনি আরো বেশি কৌতূহল বোধ করেন। এটা আসলে মানে ছোটবেলা থেকে এরকম করে ঘটে আসছে, এই যে দেখে আসছে। কান্না শোনার ব্যাপারটা যেটা বললেন, আপনাদের বাড়ির সবাই খুব সম্ভবত সেটা শুনতে পায়, হ্যাঁ, হ্যাঁ। এবং এটা আপনি যত স্বাভাবিকভাবে বললেন ঘটনাটা অতটুকু স্বাভাবিক না। অনেক সময় ডরে আমাদের অনেক অতিথিরা এতটুকু স্টোরি নিয়েই আসে যে সে একটা কান্নার শব্দ শুনতে পেয়েছিল, সেখানে এটা আপনার কাছে স্বাভাবিক, মানে তো আপনার এটা স্বাভাবিকই। অভ্যাস হয়ে গেছে। আপনাদের এইখানে এটা হয়ে গেছে। শুধু আমি নই, মানে আমাদের এই পাশটায় যারা থাকে, আমাদের বাড়িতে যে 40 থেকে 45টা ঘর আছে, দক্ষিণ পাশে আমরা যারা থাকি আমরা স্বাভাবিক। এই বাড়ির উত্তর পাশটায় যারা থাকে তারা সন্ধ্যার পরে আমাদের এই দক্ষিণ পাশটা আসতেই একটা সময় ভয় পেত। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা যারা এই দক্ষিণ পাশটা থাকতাম আমাদের কাছে এটা একদম মানে নর্মাল হয়ে গেছিল যে এরকম ঘটনা প্রায় ঘটে। আচ্ছা, এখনো কি ঘটছে? হ্যাঁ, এরকম মাঝে মধ্যে এরকম ঘটনা হচ্ছে দেখাই যায়, বা কেউ দৌড়ে যাচ্ছে, কেউ কথা বলছে, এরকম প্রায় এরকম ঘটনাগুলো দেখতে পারে বা শুনতে পারে কান্নাটা। কেউ কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের এরকম- ফ্যামিলির বা বাড়ির, যে আমার আমার- কান্নার শব্দগুলো দ্বারা প্রভাবিত হয়ে দেখা গেছে কোনো ক্ষতি হয়েছে? আমার ছোট ভাইকে হচ্ছে ছোটবেলায় একটা সমস্যা হয়েছিল। ও যখন খুবই ছোট পাঠশালায় পড়তো, তখন আমাদের গ্রামে যেহেতু হচ্ছে প্রাইমারি স্কুলটা একটু ডিস্টেন্স ছিল, পাঠশালায় পড়তো, সে সময় বর্ষার দিনে খুব বড় ধরনের একটা সমস্যা হয়েছিল। ও দেখতো ঘর থেকে আর কি, আমাদের পুকুরে যে একটা তাল গাছ ছিল, শুধু হচ্ছে চোখ বড় বড় করে 2 হাত উঁচু করে বলতো ওই তাল গাছ থেকে কেউ যেন আমাকে ডাকছে, আমাকে নিয়ে যাবে। আপনার ভাইকে ডাকছে? হ্যাঁ, আমার ছোট ভাইকে। এবং আচ্ছা, ও খুব শান্ত মেজাজের ছিল। তারপর থেকে যেটা হয়, ওর লাইফে এরকম একটা ঘটনা ঘটার পর থেকে সে খুব মেজাজি হয়ে যায়। আচ্ছা, খিটখিটে। স্টিল নাও সে খুবই শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু যখন হচ্ছে তার মানে কথার সঙ্গে না মিলে, মানে এতটা বিগড়ে যায় সে কাউকে হচ্ছে মানে না। ওকে, আপনার দ্বিতীয় এক্সপিরিয়েন্সটাও আমরা শুনলাম। এবার আর কোনো এক্সপিরিয়েন্স কি আছে যেটা আপনি শেয়ার করতে চান? এই ঘটনাটা হচ্ছে আমার গ্রামবাড়িতেই। কবে? এটা হচ্ছে 2008 সালে। আচ্ছা আচ্ছা, তখন আমরা আমি একটু হচ্ছে- প্রেক্ষাপটটা জানি, কি অবস্থানে ছিলেন? হচ্ছে আমি ইন্টারমিডিয়েট তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল বড়মপাল্টা নাম। আচ্ছা, তো ওইখানে একটা ধর্মীয় উৎসব হতো। এটা হচ্ছে পৌষ মাস অথবা মাঘ মাস এরকম সময়টায় আর কি। তো ওইখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হতো। আমি আমার মাকে বললাম, মা আমি হচ্ছে ওইখানে যাব। তো আমি যেদিন যখন যাব তখন মা ঘরে ছিল না। আচ্ছা, তো আমি যখন যাই তখন রাস্তায় আমার মার সঙ্গে দেখা হয়। তো মাকে জাস্ট বলে গেলাম, মা আমি আজকে ফিরতেও পারি, হয়তো বা নাও ফিরতে পারি। তো বললো ঠিক আছে, যদি ওখানে গান শুনিস তুই তাহলে থেকে যাস, আসার আর দরকার নেই। আচ্ছা। বললাম ঠিক আছে। কিন্তু আমি যখন বের হই তখন আমাকে মা আর কোনো কথা বলেনি, যেটা হয় নর্মালি বাড়ি থেকে বের হওয়ার সময় মা কিছু একটা হয়তো বলে। সেদিন আমার স্পষ্ট মনে আছে আমার মা কোনো কথাই বলেনি। আমি চলে গেলাম ওইখানে অনুষ্ঠান দেখতে। তো পথে যাওয়ার সময় আমার কয়েক দাদার সঙ্গে দেখা হলো, বৌদিদের সঙ্গে দেখা হলো, ওদের সঙ্গে গেলাম। আমার দাদা আবার বিয়ে করছে ওই গ্রামের পাশের গ্রামেতেই, পাথর গ্রাম নামে একটা গ্রাম আছে। তো বললো চল আমার শ্বশুর বাড়িতে। আমি বললাম না যাবো না, আমি আগে ওইখানে যাই, মেলাতে যাই। তো মেলাতে ঘুরলাম ফিরলাম, 11টা বেজে গেছে। ওইখানে গান হওয়ার কথা, বাট এখনো পর্যন্ত কোনো আয়োজন আমি দেখি না। আচ্ছা আচ্ছা, কোনো আয়োজন নেই, মানে ধর্মীয় যাত্রাপালা হওয়ার কথা। বাট আমি চিন্তা করছি যে ধর্মীয় যাত্রাপালাটা আমি আগে কখনো শুনিনি, আজকে হয়তো বা শুনবো। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা আকাশ। তো আমার ভালো লাগছে না। তো যখন 12টা বাজে তখনও আসলে হচ্ছে সেই অনুষ্ঠানটা আয়োজনের বিন্দু মাত্র হচ্ছে আনুষ্ঠানিকতা আমি দেখতে পাই না। তো আমার তখন আসলে মনটা ভরকে গেল যে আমি এত রাত পর্যন্ত আসি বা বলে আসছি মাকে তো গান শুনবো, তো আমি দেখবোই না, এটা থাকবোই না। তো মেলার মধ্যে যেটা হলো, আমার কয়েক মামার সঙ্গে দেখা হলো, দাদাদের সঙ্গে দেখা হলো। ওই দাদা বললো আমার শ্বশুর বাড়িতে চল, তো আজকে যাওয়ার দরকার। আমি বললাম না দাদা, আমি বাড়িতেই চলে যাবো। ওই মেলা থেকে হচ্ছে চলে আসার সিদ্ধান্ত নিই। প্রায় 10 থেকে 12 মিনিটে আমি চলে আসছি। তখন মনে হলো যে এই রাস্তাটা আসলে তো নিরাপদ নয়, আমি একটু মেলাতে চলে যাই। আচ্ছা, আমি নিজে হচ্ছে একটু ধর্মভীরু আর কি, মানে ধর্মীয় অনুভূতি আমার মধ্যে সবসময় কাজ করে। তো চিন্তা করলাম আমি যে যাবো, তো হচ্ছে রাস্তাটা মোটেই ভালো না, তো আমি কিছু হয়তো ধর্মীয় বই কিনে নিয়ে যেতে পারি। তো মেলাতে ফিরলাম, মেলাতে ফেরার পর আমি 2টা ধর্মীয় বই কিনলাম। একটা এর মধ্যে গীতা ছিল ছোট, আর একটা হচ্ছে রামকৃষ্ণ একটা বই ছিল, আর একটা হচ্ছে কালী মূর্তি আচ্ছা, ছোট ছিল একটা, মানে ছবি আর কি। এই 3টে জিনিস আমি হচ্ছে কিনে নিলাম। ওকে, মানে নিজেকে একটু সেফ অনুভব safe করছেন আপনি তখন? হ্যাঁ, তো নিয়ে আমি রীতিমতো হাঁটা শুরু করছি। তো ওই গ্রামটা ক্রস করে পাথর গ্রাম নামে একটা গ্রাম, যেটা গ্রামটা আছে, ওই গ্রামের যখন আমি ঢুকলাম, যাওয়ার সময় একটা বৃদ্ধা মহিলার সঙ্গে আমার দেখা। আচ্ছা, বৃদ্ধা মহিলা আমাকে বললো, ও বাপু তুমি কই যাও? তা বললাম আমি যে বাড়িতে চলে যাবো। বলে বাড়িতে চলে যাবো, গান শুনবা না, যাত্রা গান? তা বললাম না শুনবো না। যাও, যদি বাড়ি যেতে পারো তো ভালো কথা, যাও। তেমন আর কোনো কথা পাত্তা দিলাম না, আমি রীতিমতো চলে গেলাম। তো পাথর গ্রামে ওইখানে একটা বাড়ি ছিল। তো বাড়িতে যখন আমি পা রাখবো ঠিক সেই মুহূর্তে হুতুম পেঁচা হচ্ছে ডাক দিয়ে উঠছে। হুতুম পেঁচা যখন ডাক দিছে তখন আমার মনটা মধ্যে আসলে একটু ধুকধুকানি শুরু হয়েছে। ডাক দিল আর কি। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা প্রচলিত আছে, বা হুতুম পেঁচাটা আসলে মোটেও শুভ নয়। আচ্ছা, তার মনের মধ্যে ধুকধুকানি শুরু হলো। আসলে সেই দিন আমি প্রথম থেকে এরকম আমার অনুভূতি হচ্ছিল। আচ্ছা, তারপরে বাড়ি থেকে যখন আমি নামি, নামার সময়ও
সেই সময় আবার হচ্ছে হুতুম পাশে অ্যাটাক দিছে। তারপর হচ্ছে ওই বাড়িতে নামার পর আমি গান গাচ্ছিলাম, মানে আসলে একা অনুভব করছিলাম তো এই জন্য গান গাচ্ছিলাম। আচ্ছা। তো কিছু দূর যাওয়ার পর একটা সাঁকো আছে বাসে, তো ওই সাঁকোটা পার হতে আসলে আমি সাহস পাচ্ছিলাম না, এই সাঁকোটা আমি পার হবো কি হবো না, কারণ আমি শুনে আসছি যে মাটির উপরে থাকলে নাকি খারাপ যে শক্তি আছে এভাবে কাছে আসতে পারে না, কিন্তু শূন্যে থাকলে, মাটির শূন্যে থাকলে সহজেই কাছে আসতে পারে। তো তারপর ওই সাঁকোটা আমি কি করছি, ওই সাঁকোটা ওইখান থেকে একটা বাঁশ খুলে পানিতে দিয়ে লাফ মেরে হচ্ছে ওই পাশে যাই। তো কিছু দূর যাওয়ার পরে দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে বাম দিকে, একটা ডান দিকে। তো বাম দিকে যে রাস্তাটা গেছে ওইখানে একটা হন্টের একটা স্কুল আছে যেটা এলাকার সবাই জানে। ওই স্কুলের দিকে আমি নামুখী হয়ে আমি ডান দিক দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করি। ওই স্কুলটা এমন ব্যাপার যে টিনের চালা দিয়ে রাখলে চালা থাকে না। আমি হচ্ছে ডান পাশ দিয়ে যে একটা পথ ছিল বিলের পথ, সেই পথ দিয়ে আমি যখন যাচ্ছিলাম শীতের রাত, তো ওইখানে একটা পুকুর পানি সেচতে ছিল আর কি, ওইখানে একটা মেশিন ছিল, মেশিনের পাশে একটা মাটির প্রদীপ জ্বলতেছিল এবং পাশে মনে হচ্ছিল কোন একটা লোক দাঁড়ায় আছে। বাট আমি অবাক হলাম যে এই রাতের বেলায় এই বাতাসের মধ্যে, বৃষ্টির মধ্যে হচ্ছে এই ধরনের বাতি কিভাবে জ্বলতেছে। যাক, ওটা নিয়ে আর আমি চিন্তা ভাবনা না করে আমি সোজা হাঁটতে লাগলাম। আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম পথটা খুবই অমসৃণ মনে হচ্ছিল, তাই মসৃণ পথ যেটা মনে হচ্ছিল সেই পথে পা দিয়ে হচ্ছে আমি কাদার মধ্যে পা আমার ডুবে যায়। আচ্ছা আচ্ছা। তো ওইখানে একটা কলমির বাগান ছিল, ওই বাগানের কাজটা যখন আমি ক্রস করি, পিছন থেকে আমার কোনো একটা লাইট যদি আসে, সামনের দিকটা কেমন আলো হয় ঠিক সেরকম একটা আলো আসলো, এবং যেটা সাউন্ডটা হলো আমার পিছন দিয়ে সেটা হলো জাস্ট এই সাউন্ডটা হলো ওখানে পড়ে যাবো, সেন্সলেস হয়নি, বাট ওখানে পড়ে গেছি কিছুক্ষণের মধ্যেই। তারপর কয়েক সেকেন্ড পরেই তো বেশ কয়েকটি কুকুর কোত্থেকে আসছে, কিভাবে আসছে আমি জানি না, আমাকে ঘিরে হচ্ছে ঘেউ ঘেউ শুরু করে দিচ্ছে। আচ্ছা। ওইখান থেকে যে একটা কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তায় যেত 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কিছুক্ষণ পর হচ্ছে যখন একটু স্বাভাবিক হলাম, ওইখান থেকে উঠলাম এবং মনের মধ্যে আমার খুব ভয়, এবং কুকুরগুলো আমার সাথেই আছে। আচ্ছা। এবং আমি রাস্তাটা যাই, ওইখানে একটা বাড়ি ছিল, বাড়িতে গিয়ে আমি বললাম যে আমি খুব বিপদে পড়ছি, আমাকে একটু সাহায্য করে, আমি পানি খাবো। বাট ওরা কোনোভাবে দরজা খুললো না। তারপর আরো কিছু দূর গিয়ে আমি হচ্ছে আরেকটা বাড়ি পেলাম, সে বাড়ি দেখলাম একটা বৃদ্ধ লোক শুয়ে আছে। প্রায় 5 মিনিটের মধ্যে অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর নক করলাম, বললো যে কে ভিতরে আসো। ভিতরে গিয়ে তো আমি গায়ের থেকে সব কাপড় চোপড় খুঁড়ে ফেললাম, আমি টোটালি গোসল করে গেছি। ওনার ওয়াইফ ছিল, উনি আবার একটু ঝাড়ফুঁক জানতেন আর কি। তো ওনাকে বললাম একটু পানি খাবো, তো ওরা বললো যে একটু পরে খাও। তো ওনার ওয়াইফ আবার হচ্ছে কোত্থেকে তেঁতুল সংগ্রহ করলো আমি জানি না, তো লোহার সাকাটাকে কি দিয়ে একটু পানি গরম করে দিল আমাকে, এবং পানি আমাকে খেতে দিল। খেয়ে দেওয়ার পর তুমি মুখে ছিটানোর পর আমি একটু স্বাভাবিক হলাম। পরে ওই মহিলা আমাকে কোনো কথা না বলে ধাপধুপ করে দুপাশে চট শুরু করলো, আমাকে বেশ কয়েকটা থাপ্পড় মারলো, এবং আমাকে বললো যে তুই কোন মায়ের বুকের দুধ খাইছিস, এত বড় সাহস যে এই রাতের বেলায় এখান দিয়ে কেউ আসে, আজকে তোকে যেটা নাগাল নিছিল আমার বাড়ি পর্যন্ত আসছে, তোকে তো আজকে নিস্তার দিত না। আমি শুনে দেখলাম সব। আমি বললাম কি হয়েছে আমাকে বলে কোনো কথা না, তুই এখন ঘুমো, আমি তোকে সকালবেলায় সব বলবো। ঘটনাটা এলাকার অনেকেই আমার ঘটনাটা জেনে গেছে। সকালবেলা আমার ফোনের সুইচ অফ হয়ে গেছে, চার্জ ছিল না, বাড়ি থেকে আমাকে ফোন করছে, পাইনি। তো বাড়িতে যখন গেছি, বাড়ি থেকে মা কান্নাকাটি করছে, এবং মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করছে, কোথায় গেছিলি? তো বললাম মা আমার সাথে তো এরকম ঘটনা ঘটছে। আচ্ছা। তো মার সঙ্গে যে ঘটনাটা ঘটছে ওই রাতের বেলায়, যে ঠিক ওই সময়টায় মা রাত্রি 3 প্রহরের দিকে, মানে আমার যে অভ্যাসটা আসলে দরজা ঠিক যেভাবে আমি খুলি, যেভাবে ভাত খাই, যেভাবে শুই, সেই অভ্যাসটাই কেউ দরজা খুললো, মা বললো কি অনেক নাকি, তো আমি যেভাবে বলে হ্যাঁ এরকম করি আর কি। তো সেটাই করছে এবং ভাত খাইছে। তো মা বললো তাহলে তুই ঘুমাই পর, হারিকেনটা নিভিয়ে দিস। তো মা সকাল রাত্রে দেখলো হারিকেনটা এখনো জ্বালানো আছে। মা দেখলো হচ্ছে মশারের মধ্যে কেউ নেই। এবং আশ্চর্য ব্যাপার যেটা হলো যে আমি যে পানি খুব বেশি ব্যবহার করি, থালা ভর্তি, মানে হাত ধুলে একদম পানিতে থালা ভরে যায়। আচ্ছা। সে থালাটা ওইভাবে আছে, ভাত খাওয়া আছে, শুধু আমি নেই এখানে। ওই ঘটনার পর থেকে যেটা হলো, আমার স্বাস্থ্যটা তখন অনেক ভালো ছিল। পরে আমার স্বাস্থ্যটা এত বেশি ভেঙে পড়ছিল যে অনেকদিন আমি অসুস্থ হয়েছিলাম, মানে স্বাভাবিক। হ্যাঁ, মানে সেম টাইমে যখন আপনি একটা জিনিস, মানে আপনার পিছু ধাওয়া করছে, ঠিক আপনার মতোই কোনো কিছু একটা বেশ ধরে আপনাদের বাসায় ঢুকে আপনাদের বিছানায় থেকেছে এবং আপনার খাবারও খেয়েছে। হ্যাঁ, মানে কি এবং মানে আমার আশেপাশে যারা দাদি ছিল, তারপর কাকি ছিল, সবাই মিলে মানে অনেকেই কান্নাকাটি আসলে শুরু করছে। অদ্ভুত, মানে পুরাই আসলেই অদ্ভুত যে আপনি যখন এক জায়গায় অলরেডি ছিলেন, আপনি নিজেই বিপদে ছিলেন, তাহলে ব্যাপারটা কি পরিমাণ কানেক্টেড যে আপনার বাসায় ইজ ইট লাইক আ ডাইভার্সন? এমন কি হতে পারে যে ওনার মা, আপনার মা তো বোধহয় জানে এসব ব্যাপারে অনেক কিছু। আমি দেখলাম যে আপনার সব ঘটনা আপনি আপনার মাকে গিয়ে বলেন, তার মানে এসব ব্যাপারে তার আইডিয়া আছে। আপনি ঝাড়তেও বলেছেন আপনার মাকে একবার, তার মানে আপনার মা কিছুটা হলে এসব জ্ঞান রাখেন। সো এমনও হতে পারে ঘটনাটা যে উনি ওখানে যেই বিপদে আছেন, সেই বিপদে কিন্তু উনি আরেকজন মহিলার কাছে গিয়ে বেঁচে গেছেন, যে মহিলা ওনাকে শাসনও করেছে যে এত রাতে তুমি কেন আসলে। তো ওই মহিলাটা না থাকলে আরেকজন যে তাকে সিকিউর করতে পারতো, অর্থাৎ তার মা, তাকেও কিন্তু অন্যদিক থেকে ব্যস্ত রাখা হয়েছে এবং নিশ্চিন্ত
নিশ্চিন্ত রাখা হয়েছে যে না তোমার ছেলে ঠিক আছে, তাকে যাতে কনসেন্ট্রেশন দিতে না পারে সেই কারণে ইটস আ বিগ প্ল্যান, হিউজ প্ল্যান। আই ডোন্ট নো কি অবস্থা, বাট থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভাই আপনার এই এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ডট চলছে এবং সেই সাথে একের পর এক অভিজ্ঞতা আমরা শুনছি, আর প্রত্যেকের এই অভিজ্ঞতা শুনে শুনে আমাদেরও কিছু কিছু অভিজ্ঞতা বাড়ছে এবং আই হোপ যারা শুনছে ডট তাদেরও কিছু না কিছু অভিজ্ঞতা হচ্ছে এবং সেই অভিজ্ঞতা থেকে কোনটা আপনার জন্য করা ভালো, কোনটা করা ভালো না, কোন জিনিসটা করা উচিত, কোনটা উচিত না, সেটা কিছু না কিছু তো হয়তো আজ করতে পারছেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আরো একজন আছে, আমরা তার কাছে চলে যাই। রেহান, তার কাছে কি যাওয়ার জন্য পরিচয়টা কি দিয়ে দিতে হবে আবার, নাকি আসলে সবাই কি বুঝে বলি, যাবে? হ্যাঁ, ডট টিমেরই একজন অংশ সোহান ভাই আমাদের সাথে আজকে আবারও জয়েন করেছেন এবং আবারও উনি ওনার চোখ কান খোলা রেখে যেভাবে যেখান থেকে সম্ভব যত রকমের ভৌতিক ব্যাপার বা ঘটনা বা নিজের এক্সপেরিয়েন্স যেটাই হোক না কেন, যেটাই ওনার কানে আসছে সেটাই ডট টিমের পর্যন্ত পৌঁছে দিচ্ছেন তিনি। তাই আরো একবার থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম। সোহান ভাই কেমন আছেন? ভালো আছি। তো ঘটনা চলে যায় সরাসরি। অবশ্যই। Please, আমরা তার আগে শুনতে চাই এতটুকুই আপনার খালি ঘটনা। বলবো যে এই ঘটনাগুলো যে আপনার সাথে ঘটে বা আপনি যে জানতে পারেন, এটাকে আপনার কি মানে ভালো মনে হয় নাকি দুর্ভাগ্যজনক মনে হয়? কারণ এই ধরনের আসলে ঘটনা ঘটা তো আমরা তো সবাই চাইবো যে এই ধরনের ঘটনা যাতে কারোর সাথে না ঘটে, আর সেটাই যাদের সাথে ঘটে তাদের জন্য তো অবশ্যই দুর্ভাগ্যজনক এটা। অফকোর্স। তো ঘটনায় চলে যাই। শিওর, প্লিজ। প্রথম যে ঘটনাটা শেয়ার করবো সেটা শামসুল হক ভাই বলেছে ঘটনাটা। আচ্ছা। এটা হচ্ছে কিশোরগঞ্জের একটা ঘটনা, কিশোরগঞ্জের আচ্ছা। কটিয়াদি উপজেলার ঘটনা। ওকে। এটা ঘটে হচ্ছে 1995 দিকে। তো এটা ওনার ছোট ভাই পরাগ নামে একজন, ওনার সাথে ঘটেছে। পরাগ ভাই একদিন মানে পার্শ্ববর্তী এক গ্রামে তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। তার ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। তো Okay. তার যে রাস্তাটা দিয়ে ফিরতে হবে সেটা ছিল হচ্ছে একটা মাঠের উপর দিয়ে খোলা রাস্তা। তো সময়টা একবার গরমের সময় ছিল। সেই রাস্তা দিয়ে আসার সময় পথের মাঝখানে একটা পরিত্যক্ত মন্দির পড়ে, যেটা অনেকদিন ধরে ব্যবহার হয় না, আর সেখানে মানুষ একটা কোনো ভয়ের কারণ হয়তো বা সেখানে যায় না মানুষ বেশি একটা সেখানে। আচ্ছা। তো তার যেহেতু রাস্তার মধ্যে পড়বে এটা, তো তিনি কিছুক্ষণ অপেক্ষা করে দেখে যে কোনো লোকজন আসে কিনা। আচ্ছা। তো দেখে যে না, কেউ নাই। রাত প্রায় 10টা বেজে গেছে, গ্রামে তো এটা অনেক রাত। রাইট। তো তিনি একেই রওনা হয়। তো তার ভয় তেমন একটা লাগছিল না, যেহেতু সেদিন আবার চাঁদ ছিল আকাশে, মোটামুটি ফকফকা সব জায়গায়। তো মন্দিরটা ঠিক কাছাকাছি প্রায় উনি চলে এসেছে। ঠিক এমন সময় উনি দেখলো কি যে খোলা মাঠের থেকে সাদা কাপড় পরা একজন মহিলার মতো রাস্তার মধ্যে উঠলো। দূরত্বটা একটু বেশি ওনার থেকে, জাস্ট উনি দেখলো যে উঠলো, উঠে হাঁটতেছে সামনে দিয়ে। তিনি হাঁটতেছে, হেঁটে একটা সময় মহিলাকে সে ধরে ফেললো, মানে মোটামুটি কাছাকাছি চলে এসেছে, ধরে ফেললো এবং দুজন প্রায় একবারে পাশাপাশি এখন। আচ্ছা। তো মহিলা হাঁটতেছে মহিলার মতো। তো হুট করে না উনি কেন জানি মহিলার দিকে তাকালো। ওকে। তো তাকে ভয়ানক তেমন কিছু না মহিলার চেহারাটা, জাস্ট মহিলাটা একটা জিনিস, অস্বাভাবিক জিনিস একটা সে দেখলো। সেটা হচ্ছে কি, চোখটাকে আমরা যদি একটু অর্ধেক উল্টে হাঁটার চেষ্টা করি, মানে অর্ধেক মানে উল্টে রাখলে চোখটা যেরকম ধরে, ঠিক সেভাবে উনি হাঁটতেছে। তো সে প্রথমত ঘাবড়ে যায়, কি ব্যাপারটা কি, উনি এভাবে হাঁটতেছে কেন? তো সে একবার তাকে আর তাকায় না। তো ভাবলো যে সে হয়তো বা অনেক সময় ধ্যান ট্যান করলো, এরকম করে আর কি, চোখটাকে একটু উপরে তুলে রাখে। তো সে করলো কি, মহিলা পাস করে চলে গেল, এগিয়ে অনেক দূর সামনে চলে গেল। তো মহিলাটা মন্দিরের কাছাকাছি এসে মন্দিরে ঢুকে গেল, যে পরিত্যক্ত যে মন্দিরটা সেখানে ঢুকে গেল। যে পরাগ ভাই সে কিছু দূর গিয়ে একটু পিছন দিকে ফিরে তাকালো, তাকে দেখলো যে মন্দিরের ভিতরে মহিলাকে দেখা যাচ্ছে না। তো সে ভাবলো যে কি কাজে গেছে কে জানে, সে আর তাকাও না। তো এখন কেন জানি তার না একটু ভয় করতেছে। এতক্ষণ মহিলাটা ছিল পাশে, তার কোনো ভয় ছিল না, এখন কেন জানি একটু ভয় করতেছে। আর সে একটা জিনিস খেয়াল করতেছে যে সে যে দিক দিয়ে হাঁটছে ঠিক সেদিক দিয়ে কেন জানি গাছের পাতাগুলো নড়তেছে শুধু, মানে কোনো বাতাস ছাড়া, কোনো কিছু ছাড়া। আচ্ছা। গরমের সময় এমনিতেই তো গাছের পাতাগুলো একটু নড়তেছে। তো সে খুব দ্রুত পা চালিয়ে বাসায় চলে আসে। বাসায় সে কাউকে ঘটনাটা বলে না, তাদের বাসাটা হচ্ছে দোতলা বাসা। তো সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর রাতে একটা টাইমে তার মনে হয় কি যে তার মুখের উপর কি যেন একটা পড়ে আছে, মানে একটু অস্বাভাবিক লাগতেছে, মানে ঘুমের মধ্যে তার। সে ঘুম চোখে না মুখের মধ্যে হাত দিয়ে না একটু শক্ট হয়ে যাবে, মানে এক গোছা চুল তার মুখের উপরে পড়ে আছে। একেবারে সে মানে থতমত খেয়ে সাথে সাথে উঠে বসে দেখেছে না কিছু নেই, বাট সে ধরছে একবার হাত দিয়ে চুলগুলো, এবার মুট করে ধরছে যে সে যখন টাচ করেছে তখন আসলেই চুল টাচ করেছে। হ্যাঁ, চুল টাচ কিন্তু করেছে, যখন but সে চোখটা শখ খেয়ে বন্ধ ছিল। উঠে গেছে তখন আর কিছু নেই। কিছু নেই। তো সে কিছুক্ষণ বসে চিন্তা করলো যে কি ব্যাপার, কি হলো এটা। তো আবার চিন্তা করলো যে স্বপ্ন হতে পারে ব্যাপারটা। তো সে ওয়াশরুমে গেল। সে ওয়াশরুমে যাওয়ার আগে ঘরের লাইটটা জ্বালিয়ে গেছিল, লাইট জ্বালিয়ে সবকিছু দেখে ওয়াশরুমে গেছে। তো সে যখন ওয়াশরুম থেকে ফিরে এসে রুমে ঢুকছে, সাথে সাথে লোডশেডিং হয়েছে, একবার সাথে সাথে লাইট অফ হয়ে গেছে। আচ্ছা। তো হুট করে না তার নজরটা চলে যাবে জানলার দিকে। তো জানলা দিয়ে তাকানোর পর সে আসলে দেখতে পায় সে মহিলাটাকে, কিন্তু মহিলাটা ছিল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, মানে উল্টে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে উপর দিক থেকে নিচের দিকে নামতেছিল আর কি জানলার দিকে, এবং তার দিকে তাকিয়ে আছে ঠিক উল্টানো চোখ অবস্থায়।
আই থিঙ্ক আপনি মহিলাটা- একটু উল্টে বলে ফেলেছেন। 180 ডিগ্রি না, 90 ডিগ্রি হিসাবে সে উপর থেকে নামছিল সোজাসুজি। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে নামতেছিল, হ্যাঁ সরি নিচের দিকে পেরেছি। নামতেছিল, এবং ঠিক তার চোখটা অর্ধেক উল্টানো ছিল, এবং সেটা সে পরাগ ভাইয়ের দিকে তাকানো ছিল। তৎক্ষণাৎ সে চিৎকার দিয়ে ঘর থেকে বেড়ে যাওয়ার পর পরাগ ভাইয়ের যে দাদি, সে ঘুম থেকে উঠে বলে কি হয়েছে। তো সে এখন বিস্তারিত যে ঘটনাটা এই পর্যন্ত যা ঘটছে সব বলার পরে বলে যে আচ্ছা ঠিক আছে। তো পরাগ ভাইয়ের দাদি আবার একটু এসব ব্যাপারে একটু জানতো। আচ্ছা। সে রুমে যায় এবং গিয়ে সে পুরো রুমটাকে একটু পানি ছিটিয়ে দেয়, যে ঘরটা সুরাপুরা পানি ছিটিয়ে দেয়, এবং সে পরাগ ভাই বলে আজ থেকে তুমি সন্ধ্যার পর আর বের হও না। ওকে। খুব খারাপ একটা জিনিস তোমার পিছু নিয়েছে, তুমি বের হো না, হয়তো তোমার ক্ষতি করতো সেটা ঘরে ঢুকতে পারলে। এরপর তার পরাগ ভাই আর সন্ধ্যা পরে বাইরে বের হয় না। তো এরপর আর তার সাথে এরকম কোনো ঘটনা ঘটে কোনো ঘটনা এটি ছিল ঘটেনি। ওই প্রথম একটা মহিলাকে ঘটনা। সে আর কখনো দেখেনি বা আর কখনো সে দেখেনি। এটা তো কিশোরগঞ্জে যারা কুটিয়াদি উপজেলা আছে তারা হয়তো খোঁজ নিলে জানতে পারবে ঘটনাটা। Well, একটা মিস্ট্রি অথবা একটা রহস্য কিন্তু রয়ে গেল সুমন। সেটা হচ্ছে যে পরবর্তীতে সে হয়তো বাড়িতে ঢুকতে পারেনি বলে তাকে কিছু করেনি, কিন্তু প্রথম যখন মহিলাটাকে দেখে তখন কিন্তু মানুষটা সম্পূর্ণ একাই ছিল। তখন কেন কোনো রকম আনসেফ অবস্থায়, তখন কেন কোনো রকম অ্যাটাক হয়নি, এই প্রশ্নটা রয়ে গেল। যাই হোক, আসলে কোন সময় কি জন্য ঘটে সা যদি ঠিক মতন পুরোপুরি জেনেই যাওয়া যায় তাহলে সেখানে মিস্ট্রি বা ভয় আসলে থাকে না। এরকম কিছু ঘটনা ঘটেই। থ্যাংক ইউ সুমন ভাই এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এছাড়া আর কোনো? হ্যাঁ, আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে আমার এক, বন্ধুর সাথে আমি হসপিটালে গিয়েছিলাম, সেখানে একটা ঘটনা আছে। হসপিটালে গিয়ে আমার একজনের সাথে পরিচয় হয়েছিল। আচ্ছা আসলে তার নামটা প্রকাশ করতে নিষেধ করছে আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা, হসপিটালটা একটা সরকারি হসপিটাল, সেটার নামটা না হয় হাইড করি। হ্যাঁ, প্লিজ প্লিজ। তো এই যে গত বছরের ঘটনা, এটা সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, সরকারি হসপিটাল। তো ভর্তি হওয়ার পর তার আসলে ফ্যামিলি মেম্বার সব দেশের বাড়িতে, তো তার এক আত্মীয় থাকে ঢাকায়, সে দিনের বেলা আসে, রাতে আর থাকে না। আচ্ছা। একটা ব্যাপার কি, হসপিটালগুলো দিনের বেলা যতটা মানে মানুষ মানে পরিপূর্ণ, রাতে কোন একটা টাইম কিন্তু অনেক নীরব হয়ে যায়, অনেক নীরব হয়ে অনেক যায়, নীরব হয়ে যায়, কেউ আসলে থাকে না। সিভিয়ার রোগীদের আত্মীয় স্বজন কয়েকজন বাদে হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি একটা থমথমে ভাবই থাকে। থমথমে ভাব থাকে। সরকারি হসপিটালগুলোতে ওয়ার্ডগুলোতে তো এমনি তো ফ্লোরে অনেক লোকজন থাকে হ্যাঁ। বেডের সাথে সাথে। তো তিনি একটা বেডে ছিল। যেদিন ঘটনাটা ঘটে সেদিন রাতের বেলা, রাত 2টার দিকে হবে। তো একটা সময় না হুট করে না তার কেন জানি ঘুম ভেঙে যায়, তিনি নিজেও যায় না, হুট করে তার ঘুম ভেঙে যায়। আচ্ছা। এমনি তো মাঝে মাঝে ডক্টররা আসে, এসে চেক আপ করে চলে যায়, কিন্তু হুট করে তার ঘুম ভেঙে যায়। একটা কাত হয়ে শুয়েছিল এবং তার ঘুম ভাঙার সাথে তার চোখটা চলে যায় মানে ফ্লোরের দিকে, মানে ফ্লোরে একজন পেশেন্ট বিকালে এসে ভর্তি হয়েছে। আচ্ছা। তো সে মানে সিট পায় নাই, তো তাকে ফ্লোরে রাখা হয়েছে এবং তার সাথে একজন মহিলা, সম্ভবত তার ওয়াইফ হবে, সে মানে হেলান দিয়ে মানে চোখ বন্ধ করে মানে ঘুমিয়ে আছে হয়তোবা। তো সে তাকিয়ে দেখে কি যে সে যে লোকটা শুয়ে আছে তার দুপায়ের ফাঁকের মাঝখানে কুণ্ডুলি পাখি একটা কালো বিড়াল বসে আছে এবং সেটা তার দিকেই তাকিয়ে আছে। এটা দেখার পর সে মানে প্রথমত থতমত খেয়েছে, কি এত রাত্রে বেড়াল, সরকারি হসপিটালগুলোতে বেড়াল আসে কিন্তু এত রাত্রে 2টা বাজে তাও একটা কালো বিড়াল। তো এটা দেখে সে চোখ বন্ধ করলো, জাস্ট কত 3-4 সেকেন্ড পর সে আবার তাকালো, তাকে দেখলো যে বিড়ালটা আর নেই। ঠিক কিছুক্ষণ পরে মানে লোকটার মানে খুব খারাপ অবস্থা শুরু হলো, মানে সে হাত পা কাঁপাকাঁপি শুরু হলো এবং ডক্টর আসলো। কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেল। আর বেড়ালটাও নাই। বিড়ালটা সে দেখলো না কোথাও, 2-3 সেকেন্ডের মধ্যে বিড়ালটা নাই হয়ে গেল। আর সে যে চোখটা বন্ধ করতে যতটুকু সময় তার, বিড়ালটা তিনি আর দেখলো না। এবং এটা মানে সে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং সে কথাটা কাউকে বললো না যে আসলে কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু সে যে দেখছে এটা মানে সে বলতেছে যে আমি 100% শিওর আমি এটা দেখছি। আচ্ছা, এই লোকটা মানে যে দেখেছে ঘটনাটা উনি অ্যাকচুয়ালি কি করেন? আসলে উনি একটা ওনার মানে ব্যবসা আছে ইসলামপুরে। আচ্ছা। আর আমি যে হসপিটালের কথা বলছি সেটা পুরান ঢাকারই। আচ্ছা, আচ্ছা। পুরান ঢাকার লোকরাই বেশি যায় সেখানে আর কি। মানে কিছু স্পেসিফিকেশন আছে আসলে, মানে যার সাথে ঘটেছে তাকে ছাড়া আমরা জানতে পারি না। যেমন আমি যেটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম কি করে, এটা বলতে আমি যে লোকটা আসলে কতটুকু লজিক্যাল, সুপার ন্যাচারালিটিতে বিশ্বাস করে নাকি সে সায়েন্সে বিশ্বাস করে, কি ধরনের মানুষ সে। এবং এটা জানতে চাচ্ছিলাম একটাই কারণে যে বেড়ালটা দেখেই কি সে ভয় পেয়েছিল নাকি তার কাছে সেটা স্বাভাবিক লেগেছিল। বেড়ালটা দেখে কি তার ভিতরে কোনো ফিলিংস এসেছিল যেটা অশুভ কিছু হতে পারে বা কিছু? একটা ব্যাপার তিনি যেটা বললো সেটা হচ্ছে সাধারণ বিড়ালগুলোর কিন্তু সাথে সাথে চোখগুলো দেখা যায়, কিন্তু ওটার মুখের মধ্যে এত পশম ছিল যে চোখটা হালকা হালকা দেখা যাচ্ছিল, মানে মুখ ভর্তি পশম ছিল, এত বড় বড় পশম কালো বিড়ালটার। এরপরে কিছুক্ষণের মধ্যেই কি রোগীটা মারা যায় কি। তো এটা দেখার পর সে করলো কি, পরের দিন তার যে রিলেটিভ ছিল যে আসতে দিনের বেলা, তাকে খুব রিকোয়েস্ট করলো যে আপনি একটু রাতে থাকেন, কিন্তু তাকে ঘটনাটা বলবো যাতে সে ভয় পেয়ে যায়। আবার অ্যাকচুয়ালি সে থাকলো 2-3 দিন থাকার পর ব্যাপারটা আর সে চোখে পড়ে না তার। ওই রিলেটিভ থাকে সবসময় তার সাথে। তার কয়েকদিন পর হুট করে রিলেটিভ একদিন বললো যে আমার বাসায় আমার মেয়ে অসুস্থ, আজকে তো আমি থাকতে পারবো না, আপনি একই থাকেন। বলেছে ঠিক আছে। ততদিন উনি একটু সুস্থ হয়ে গেল
সেদিন ভাইয়া একই অবস্থা, রাতের ফজরের আজানটা ধর কিছুক্ষণ আগে আবারও ঘুম ভেঙে যায়, এবং সে ঘুম ভাঙার সাথে দেখে যে তার পাশের বেডে যে ছিল এতদিন ভর্তি একজন বৃদ্ধ লোক, তার বুকের উপর সে বিড়ালটা বসে আছে কুণ্ডলি পাখি, এবং তার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে বিড়ালটা তার দিকে তাকিয়ে থাকে, এবং এটা দেখার কিছুক্ষণ পর ফজর আজানটা দেওয়ার সাথে সাথে মানে ওই রোগীটারও কিছুক্ষণ পর এই অবস্থা চলে গেল, সেও মারা গেল। ওই রোগীটার সাথে কোনো লোকজন ছিল না? ছিল, তারা মানে ওই টাইমটা তো আসলে একটু ঘুমে ঘুমে থাকে সবাই, একটু ওরা কেউ খেয়াল করে, কেউ খেয়াল করে না, কেউ দেখেনি। আর Any other রোগীর উপরে nurse, একটা বিড়াল থাকবে, কেউ যদি ডাক্তার? অবশ্যই দেখবে, সবাই ডাক্তাররা তো অবশ্যই দেখবে। আর বিড়ালের তো এত সাহস না যে এত লোকজনের মাঝখানে একজনের বুকের উপরে বসে থাকবে। সেটাই আমি আর বলতে তাও চাইছি। যদি হয় সেই রোগীটা একটু পরেই কেন সিরিয়াস কন্ডিশনে গিয়ে, এবং পরপর দুটো ঘটনা, দ্যাট মিনস হচ্ছে বিড়ালটা মনে হচ্ছে যে কোনো কিছুর একটা ইঙ্গিত বহন করতেছে, এবং সেই ইঙ্গিতটা একজনই টের পাচ্ছে। এবং কিছুক্ষণ পরই মারা গেল, ফজর আজান হয়ে গেল, মারা গেল। এবং এটা দেখার পর সে আর সেখানে থাকতে পারলো না, সে করলো কি, সে হসপিটাল ছেড়ে অন্য জায়গায় গিয়ে ভর্তি হলো। এটা ছিল এবং অন্য জায়গায় গিয়ে ভর্তি হওয়ার পরে বোধহয় তার সাথে এই ঘটনাটা ঘটেনি। না না, উনি বললো যে এর আগে আমি হসপিটালে ছিলাম, কিন্তু এটা এইরকম কোনো ঘটনা আমি দেখি নাই। কারণ যেহেতু উনি পুরান ঢাকার বাসিন্দা, উনি প্রায় যেত ওই হসপিটালে, কিন্তু এই লাস্ট ইয়ারে এই সিকোয়েন্সটা যাওয়ার পরে সে আর যায়নি। হ্যাঁ, আর জানি আসলে কি দোস্ত, গল্প হচ্ছে সত্য ঘটনা থেকেই আসে। হ্যাঁ, অলমোস্ট সেম টাইপের একটা ঘটনা হুমায়ুন আহমেদের একটা বইয়ে গল্প আকারে আমি পেয়েছিলাম। সেখানে অবশ্য একটা বাচ্চার কথা বলা হয়। সেই বাচ্চাটা হচ্ছে হঠাৎ করেই, মানে শি ওয়াজ আ ভেরি স্মার্ট কিড, মানে খুব নর্মালি সব বড়দের সাথে কথা বলতে সে ভয় পায় না। হঠাৎ একটা সময়ের পর থেকে দেখা গেল কিছু কিছু মানুষ দেখলেই সে প্রচন্ড কান্না করে। 4-5 বছর বয়সের একটা বাচ্চা প্রচন্ড কান্না করে, এবং যাকে দেখে সে কান্না করে তার 4-5 দিনের মধ্যে সেই মানুষটার মৃত্যু হয়। আচ্ছা, এরকম 4-5 বার ঘটার পরে তার বাবা মার ধারণা হলো যে মেয়েটার মানসিক কোনো সমস্যা আছে, যেটাকে আমরা ক্ষমতা বলবো না, খারাপ দিকে গেলে সেটাকে সমস্যাই বলা উচিত। সো ক্ষমতা বলবো না, সেই মানসিক সমস্যাটার জন্য তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে মেয়েটার ভয়টা দিনে দিনে বাড়তে থাকে। সে অন্য কাউকে দেখে এভাবে ভয় পেত, সেরকম করে সে সারাক্ষণই ভয় পেতে থাকলো, তার খুবই ভয় লাগে। তো তাকে অনেক জিজ্ঞেস করে সাইকিয়াট্রিস্ট যে তুমি কেন ভয় পাচ্ছ, তুমি কি দেখতে পাও, কোনো সমস্যা? সে কোনো কথাই বলে না। মেয়েটা বেশি দিন বাঁচে না গল্পটাতেও, এবং লাস্ট মোমেন্টে সে বলে যে আমি সবার পিছনে একটা কালো ছায়া দেখতে পাই, এবং যার পেছনেই এই কালো ছায়াটা দেখতে পাই আমি সাথে সাথেই বুঝি যে এই মানুষটা আমার সাথে আর বেশি দিন থাকবে না। আচ্ছা, আচ্ছা। এবং একটা পর্যায়ে সে তার সাথে এই কালো ছায়াটাকে দেখতে শুরু করে বলেই সারাক্ষণ সে নিজে ভয় পেত। আচ্ছা, তো এই ধরনের ঘটনাগুলো গল্প আকারে বের হয় নিশ্চয়ই এরকম কোনো ঘটনা থেকেই, সোহন ভাই, তাই বলতে চাচ্ছি, এই গল্পে আসলে বাস্তব থেকেই গল্পে আসে। এছাড়া আর কোনো ঘটনা? আপনি তো এক্সপেরিয়েন্সের ভান্ডার, আপনার কাছে জিজ্ঞেস করতে বাধে না। আরেকটা ঘটনা বলি, এটা হচ্ছে গিয়ে আমার যার সাথে ঘটে, তার যে ইসলামপুরের দোকান, সেখানে যে তার স্টাফ, তার এক স্টাফের মুখ থেকে তিনি শুনছিল, তিনি আবার আমার সাথে এটা শেয়ার করলো যে তার সেই স্টাফটা একটা সময় মানে কাউন্টারে চাকরি করতো, বাস কাউন্টারে চাকরি করতো। তো ব্যাপারটা হচ্ছে কাউন্টার গুলোতে কিন্তু অনেক রাতে গিয়ে খুলতে হয়, যেটা যাত্রীরা এসে ভোরবেলা নামে 3টা-4টা দিয়ে গিয়ে কাউন্টার খুলতে হয়। এটা শিফট হয়তো দিনে কেউ থাকে, রাতে কেউ থাকে, এই অবস্থা। ওই ছেলেটা তখন হাটহাজারিতে থাকতো, লং রুটে কোন একটা বাস কাউন্টারে চাকরি করতো আর কি। হাটহাজারিতে থাকা অবস্থায় ওই ছেলের সাথে একটা ছেলে থাকতো যে দিন শিফটে কাজ করতো, আর এই ছেলেটা রাতে কাজ করতো। ওই ছেলেটাও হাটহাজারিতে থাকতো, কিন্তু দুজন আলাদা আলাদা থাকতো। তো একদিন দিনে যে ছেলেটা কাজ করতো, সে এসে একদিন মানে ওকে বলতেছে রাতের বেলা যে আসলে আমি একটা নতুন বাসায় উঠছি, নতুন রুমে একা থাকতো ছেলেটা। বললো সেখানে কেমন জানি অস্বাভাবিক ঘটনা ঘটে। তো বললো যে কেমন ঘটে? তো বললো যে আসলে মাঝে মাঝে আমার কেন জানি মনে হয় মানে ওই ছেলেটা যেখানে ঘুমায়, মানে ওর যে মানে চৌকি, মানে খাট না চৌকি আর কি। তো বললো যে আমি যেখানে শুই আমার রাতে মনে হয় যে চৌকিটা নড়ে, খুব নড়ে, কিন্তু আসলে আমি তো এভাবে অত নড়ি না। আর আরেকটা ব্যাপার, আমার কেন জানি ফিল হয় যে আমি রাতে কোনো একটা টাইমে আমার মনে হয় যে আমি শূন্য উঠে যাই, এক হাতের মতো উঠেছে উপরে, কিন্তু আসলে ঘুম থেকে জেগে দিয়েছি না, আমি ঠিক আছি। পরে বলো যে না, এগুলো সব তো মনে পড়ে গেলে কিছু না। তো এইটা মানে কয়েকদিন পর পরে সুযোগ পেলে ওকে বলতো ঘটনাটা। একদিনের ঘটনা, ও আর আসে নাই, মানে দিনের বেলা ও আর ডিউটিতে আসে নাই। আচ্ছা। তো পরবর্তীতে খবর নিতে যায়, গিয়ে দেখে যে মানে ওর প্রচন্ড জ্বর এবং খুব অসুস্থ। পরবর্তীতে বলে যে কি ব্যাপার, কি হয়েছে, কি প্রবলেম? তো মানে খুব ভয় পেতেছিল। তো বললো যে গতকাল একটা ঘটনা ঘটছে আমার সাথে, মানে আর কাউকে বলে না, ওকে বললো আর কি আলাদা হবে, যে গতকাল একটা ঘটনা ঘটছে। তো বলেছে কি? বললো যে আমি রাতে যখন শুয়েছিলাম একটা সময় মনে হলো কি আমার মানে পেটের উপর কিছু একটা লাগতেছে, মানে বাড়ি খাচ্ছে। আচ্ছা। ঝুলন্ত অবস্থায়, অন্ধকার ছিল, বললো যে লাইট নিভে ঘুমিয়েছিলাম, কিছু একটা লাগতেছে বারবার, মানে ঝুলন্ত অবস্থায় কিছু একটা গায়ের মধ্যে টাচ লাগলে যা হয় আর কি।
আচ্ছা, তো আমি বুঝি না এই ব্যাপারটা কি, তো আমি হুট করে হাত দিয়ে ফেলি এবং হাত দিয়ে মনে হচ্ছে যে তারা পায়ের মতন উঠতেছে, মানে কেউ যদি একটা ফাঁস দেওয়া অবস্থা থাকে ফ্যানের সাথে, ঠিক সেরকম একটা মানুষ নড়তেছে ফাঁস দেওয়া অবস্থা, এবং ও সাথে সাথে বিছনা থেকে নেমে যায় চিৎকার দিয়ে, নেমে গিয়ে দরজা খুঁজতে থাকে, দরজা মনে হচ্ছে খুঁজে পাচ্ছে না, ঠিক এমন টাইম ওর মনে হলো ওই জিনিসটা দুম করে পড়লো বিছনার উপরে, এবং ওর মনে হচ্ছে ওর দিকে আস্তে আস্তে কিছু একটা হামাগুড়ি দিয়ে কালো একটা শ্যাডোর মতো। এটা হওয়ার পরই ও চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালবেলা থেকে ওর এরকম জ্বর। তো এটা পরে বলছি এই ঘটনা কি এই রুমের মধ্যে, এর আগেও তো অনেকবার বলছিলি। তো পরবর্তীতে এই রুমের ঘটনাটা যেটা জানতে পারে ভাইয়া, যে এই রুমের মধ্যে যখন রুমটা তৈরি হচ্ছিল তখন একজন লোককে মেরে তার হাত পা বেঁধে মানে এখানে ঝুলিয়ে রাখছিল রুমের ভিতরে। তো এরপর থেকে এই রুমটার ভিতরে মানে থাকতে সমস্যা। এই জায়গাটা যখন কনস্ট্রাকশন ছিল তখন মানে একটা লোককে মেরে এই রুমের মধ্যে মানে হাত বেঁধে ঝুলিয়ে রাখছিল আর কি। তো তারপর থেকে মানে খুব প্রবলেম। ইন জাপান একটা ওয়ার্ড আছে, ওরা এটাকে বলে গ্রাজ, এই নামে একটা মুভিও আছে, বা রেজ আমরা বলতে পারি। আচ্ছা। ওদের ধারণাটা হচ্ছে এরকম যে কোনো একটা মানুষকে যদি প্রচন্ড কষ্ট দিয়ে মারা হয় তখন মানুষটা মরে যায়, মানুষটার আত্মাটা শুধুমাত্র ওই কষ্টটা শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকে এবং সেই কষ্টটা সে সরিয়ে দিতে চেষ্টা করে। এরকম একটা কথা জাপানে আছে এবং তারা খুব ভালোভাবে বিশ্বাস করে এটা, যে মানুষের কষ্টটা সহজে মরে না। রেম্পে এটা সম্ভবত একটা মুভিও আছে সম্ভবত। হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে গ্রাজ নামে একটা মুভিও আছে, সেখানেও এই জিনিসটা দেখানো হয়েছে যে না, কষ্টটা আসলে মরে না এবং তারা চায় বারবার ঘটনাটা রিপিট হোক, তাদের কষ্টটা সবার মাঝখানে থাকুক, সবাই তাদের কষ্টটা অনুভব করুক। এটা জাপানিজ একটা মিথ, আমি জানি না এটা 100% সত্য কিনা, তবে মাঝে মাঝে এই ধরনের ঘটনা শুনলে মনে হয় যে ওই লোকটা না হলেও ওই লোকটার কষ্টটা মনে হয় উঠে এসে আরেকজনকে বোঝানোর চেষ্টা করেছে যে দেখো আমি কত কষ্ট পেয়ে পৃথিবী থেকে চলে গিয়েছিলাম। ইউ নেভার নো। সুমন, তোর আজকে হয়েছে কি বল? না, আমার কিছুই হয়নি, আমি শুধু চুপচাপ শুনছি আর কি ঘটনাগুলো। কারণ আমি একটা ঘটনা মানে চিন্তা করছিলাম যখন উনি বলছিল, হয়তো আমি পরে ঘটনাটা শেয়ার করব, তো আগে সোহান ভাইয়ের ঘটনাগুলো শুনে নি, তারপরে একটা ঘটনা হঠাৎ মনে পড়লো, যদিও এটা এগুলোর সাথে এগুলোর তেমন কোনো মিল নেই, কিন্তু তারপরেও আমার মনে হলো যে বিষয়টা একটু শেয়ার করা দরকার। অফকোর্স। আর যারা ডরে পার্টিসিপেট করতে চায়, আসতে চায় গল্প বলতে বা তাদের ঘটনাগুলো শেয়ার করতে, তাদেরকে বলবো স্পেশালি সোহান ভাইয়ের বলার ধরনটা একটু ভালো করে দেখবেন। খুব প্রেসাইজ ভাবে প্রত্যেকটা মূল জায়গা ধরেই কিন্তু উনি ওনার স্টোরিগুলো বলেন, কোনো অংশ বাদ যায় না, কিন্তু অতিরিক্ত ডিটেইলে গিয়ে আপনাদেরকেও বিরক্ত করা হয় না। সো সবাইকে বলবো একটু মাথায় রাখবেন যে এভাবে আপনাদের কাছ থেকেও শুনতে চাই। ওকে সোহান ভাই, এছাড়া ঢাকা একটা ঘটনা বলি প্লিজ। আমি যেখানে থাকি শনি একরার, এখানে একটা ঘটনা বলি। এটা হচ্ছে গিয়ে 2000 সালের থেকে ঘটে ঘটনাটা। আচ্ছা। সেখানে 5 তলা একটা বাড়ি, 3 তলায় থাকতো হচ্ছে বাড়িওয়ালার এক আত্মীয়, তাদের একটা মেয়ে ছিল 12-13 বছরের, প্রায় তার উপর একটা জিন ভর করতো। আচ্ছা, প্রায় সময়। এবং জিনটা বয়স কত ছিল? 12-13 বছর ছিল। আচ্ছা। তো অদ্ভুত ব্যাপার ছিল কি ভাইয়া, যখন মেয়েটাকে জিনে ধরতো সে একতলা থেকে শুরু করে 5 তলা সবার ঘরে গিয়ে নক করতো, দুপ দুপ করে নক করতো সবার ঘরে দরজা, এবং সেটা রাত 3টাও হতে পারে, সকালেও হতে পারে, আবার দুপুরেও হতে পারে, কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। এবং একটা অদ্ভুত ব্যাপার ছিল, 3 তলায় যে সিঁড়িতে যে লাইটটা দেওয়া হতো সেটা কখনোই টিকতো না, 5 মিনিট 10 মিনিট তারপরে ফিউজ হয়ে যেত। অনেক ইলেকট্রিশিয়ান দেখানো হয়েছে, বলছে লাইন ওকে, বাট লাইট চলছে না, এখানে হবে না। তো 3 তলাটা সবসময় অন্ধকারই থাকতো। 3 তলায় কি ওই মেয়েটা থাকতো? হ্যাঁ, 3 তলা থাকতো। এবং মাঝে মাঝে হতো কি ভাইয়া, যারা 4 তলা 5 তলা থাকতো তারা হুটহাট ভয় পেয়ে যেত। আচ্ছা। কারণ তারা দেখা যেত 3 তলা অন্ধকার থাকতো, মেয়েটা সিঁড়ির মধ্যে বসে থাকতো, মানে চুলগুলো এলোমেলো থাকতো, এবং তার মানে তাকে যখন তার উপরে প্রচেষ্টা করা হতো তখন তার মানে চোখগুলো মানে একবারে লাল হয়ে যেত। এবং তার যে 12-13 বছর, ঠিক তাকে দেখে মনে হতো না, সেটা মনে হতো যথেষ্ট অ্যাডাল্ট একটা তরুণী মনে হতো। এবং মানে তার মানে দেখলে একটা হুট করে দেখলে মানে যে কেউ ভয় পেয়ে যেত অন্ধকারে। ইট হ্যাপেন্স। আমি তোরে বলছিলাম না, আমাদের বাসায় একটা কাজের মেয়ে, সে এরকম রাতের বেলা মানে চেহারার মধ্যে কোনো ভয়ঙ্কর ভাবটাপ কিছু নাই বা বিকৃত চেহারার ব্যাপার না, কিন্তু সেই যে দৃষ্টি তাকানো দেখলে মনে হয় যেন চোখ দিয়ে মানুষের শরীরের রক্ত টেনে নিয়ে নিচ্ছে। ওই দৃষ্টি দেখলে যে কেউ প্যানিক ফিল করবে, তার হাতে অস্ত্র থাকলেও করবে, এতটুকু কনফার্ম, কারণ ওই দৃষ্টিতে কিছু একটা আছে, এটা দেখলে বোঝা যায়। আরেকটা প্রবলেম হতো, মেয়েটাকে যখন মানে জিনে ধরা হতো তখন মানে মেয়েটা শব্দ করতে হবে, নর্মাল শব্দ না,
মানে গো 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 একটা শব্দ, মানে যেটা করার কি আচ্ছা মানে খুব মানে শক্তি দিয়ে শব্দটা করতো সে। এটা হুটহাট মানুষ ভয় পেয়ে যেতে দেখতো, সিঁড়িতে উঠতেছে, পিছন থেকে শব্দটা হচ্ছে, হুট করে পিছন তাকে দেখলো যে কেউ নাই। আচ্ছা এরকম একটা প্রবলেম হতো। দেখা যেত যে 3 তলায় উঠছে, হুট করে মেয়েটা এসে সামনে দাঁড়ায় পড়ছে, এবং অনেক মিলাদ পড়ানো হয়েছে, অনেক হুজুর দেখানো হয়েছে, বাট 2-1 দিন ভালো হয়, তারপরে আবার আগের মতো। তো যেহেতু বাড়িওয়ালা আত্মীয় ভাড়াটিয়ারও তেমন কিছু বলতে পারতো না, একটা সময় হয় কি ভাইয়া মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ে এবং ওকে অনেক ডক্টরও দেখানো হয়, আচ্ছা কিন্তু আসলে ঠিক করতে পারে না, এবং একদিন মেয়েটা হুট করে মারা যায় এবং মারা যায় হচ্ছে দুপুরের পর দিয়ে। এবং সেদিন অনেক বৃষ্টি, এত বৃষ্টি যে মানে বলার মতো না, অনেক বৃষ্টি ছিল সেদিন। তো ফ্যামিলি মেম্বার ঠিক করলো যে দেশের বাড়িতে নিয়ে এটাকে দাফন করতে হবে। তো বৃষ্টির জন্য তারা বের হতে পারতেছিল না। আচ্ছা ঠিক সন্ধ্যার পরপর দিয়ে সব মাইকো টাইকো ঠিক হলো, তাকে নিয়ে যাবে এবং তাকে সাদা কাপড়, যে কাফনের কাপড় বলি আমরা, সেটা দিয়ে মোটামুটি পেঁচিয়ে টেঁচিয়ে ধরলো, ধরে নামাবে আর কি তারা থেকে। আচ্ছা তো হলো কি ভাইয়া যে বৃষ্টিতে পুরো সিঁড়ি টিড়ি সব ভেজা একেবারে, ওকে এবং তাকে যখন নামাতে গেছে 3-4 জন লোক, মানে মাথার কাছে যে ছিল তার হাত থেকে ফসকে গেছে এবং ঠাস করে ফ্লোরের মধ্যে পড়ছে। এবং পড়ার সাথে ভাইয়া মানে কেউ বুঝলো না যে এত মানে 2-3 জন তো ধরছে, তার মধ্যে কিভাবে পড়লো লাশটা কেউ বুঝলো না, মানে পড়ছে সিঁড়ির মধ্যে। পড়ার পরে মনে হলো যে মানে ব্লাড বেরোচ্ছে, লাশের মাথার দিক থেকে ব্লাড বেরোচ্ছে। তো অনেকে ভাবলো যে মাথা বুথা ফেটে গেছে না কি, বুঝতেছে না। মেয়ের যে বাবা বললো যে এক কাজ করো, মুখের থেকে কাপড়টা খোলো। কি অবস্থা ভাইয়া, মুখের থেকে যখন কাপড়টা খোলা হয় তখন মানে যা দেখে সবাই মানে অবাক হয়ে যায়, যে মনে হয় যে থেতলায় ফেলছে কেউ মুখটাকে, মানে ইট দিয়ে যদি কেউ থেতলায় মুখটাকে, ঠিক 2-3 মিনিটের মধ্যে এই ঘটনাটা। আর পড়লে তো এইভাবে হওয়ার কথা না। হ্যাঁ, সবারই একটাই কথা যে এইভাবে কিভাবে হলো এটা। তো কি করবে, সাথে সাথে মানে রক্ত টক্ত সব মুছে পয়সা করে যাক আবার কাফনে আবার পেঁচিয়ে ফেলে, পেঁচিয়ে এটাকে নিয়ে দাফন করবে। সবাই বুঝতে পারে যে কোনো একটা অন্যরকম ঘটনা ঘটছে কিনা। হ্যাঁ, তো ভাইয়া যখন নিয়ে যাওয়া হয় তাকে তো নিয়ে গেল। তো বাড়ির সবাই একটু শান্ত হলো যে না এবার বোধহয় ঠিক আছে সব। রাত 1টার দিকে ঠাস 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 দরজা বাড়িতে শুরু সবার, মানে যেটা ওই মেয়েটা করতো। 1 তলা থেকে 5 তলা ঠাস 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 দরজা বেড়াচ্ছে কিছুটা, এবং দরজা খুললে দেখতেছে কেউ নাই। নিয়ে গেল। তো বাড়ির সবাই একটু শান্ত হলো যে না এবার বোধহয় ঠিক আছে সব। রাত 1টার দিকে ঠাস 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 দরজা বাড়িতে শুরু সবার, মানে যেটা ওই মেয়েটা করতো। 1 তলা থেকে 5 তলা ঠাস 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 দরজা বেড়াচ্ছে কিছুটা, এবং দরজা খুললে দেখতেছে কেউ নাই। তারপরে হলো কি, এরকম 2-1 দিন যাওয়ার পরে সবাই বাইরের কাছে বলতেছে যে এই ঘটনা কি, এটা কি হচ্ছে। পরে বললো যে আমি কই, আমাদের ঘরে তো দরজা নক হয় না। বাড়িওয়ালা বলতেছে আমার ঘরে তো দরজা কিছু নক হচ্ছে না। সে বলতেছে যে না এটা এরকম কিছু ঘটতেছে না। ঠিক তার 1-2 দিন পর বাড়িওয়ালা ছাদে যাবে পানি এই করার জন্য, দেখার জন্য টাঙ্কিতে, রাত 12টার দিকে। বাড়িওয়ালা থাকতো 2 তলায়। আচ্ছা, সে যখন 3য় তলায় উঠছে তখন সে মেয়েটাকে সিঁড়ির মধ্যে বসা অবস্থা দেখছে, এবং সে আর উপরে উঠে নেয়, সে নিচে নেমে চলে আসছে। এটা শোনার পর ভাড়াটি একজন করে নিচে চলে যাওয়া শুরু করছে আর কি। আচ্ছা, চলে যাবে তো, বললে তা চলে যাওয়া যায় না, মাস শেষ হবে তারপরে যাবে। এর মধ্যে মেয়ের ফ্যামিলিরা ব্যাক করে ঢাকা, তারা দাফন টাফন করে ব্যাক করে। মেয়েটার চাচা ছিল সাথে, মেয়েটার চাচা আগে থেকে থাকতো এখানে। আসার পরে তারা এই ঘটনাটা শোনার পর তারা বিশ্বাস করে না। মেয়েটার চাচা একদিন রাতে হুট করে শুনতে পায় কি ভাইয়া, করতে জানি গো 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 একটা শব্দ হচ্ছে, মেয়েটাকে যে প্রজেস্ট করা অবস্থায় যে শব্দটা সে করতো, সেই শব্দটা হচ্ছে। এবং শব্দটা শোনার পর এটা শব্দটা আস্তে আস্তে মানে স্পষ্ট হচ্ছে। মানে তার মনে হচ্ছিল যে প্রথমে যে শব্দটা মানে বাইরে থেকে হচ্ছে বাসার, মানে জানলার জন্য পাশে ব্যালকনি থেকে হচ্ছে, কিন্তু একটা সময় সে ফিল করে যে শব্দটা আসলে বাইরে থেকে হচ্ছে না, তার রুমের মধ্যেই হচ্ছে শব্দটা। এবং সে মানে ওই মেয়েটার রুমে, হ্যাঁ মানে চাচা ঘুমাইছে, চাচা যেখানে ঘুমিয়েছে, যে উনি নিজের রুমেই শব্দটা শুনতে পাচ্ছে আর কি। সে চিন্তা করতেছে কি ব্যাপার, কোথেকে আসছে। রুমের এপাশ ওপাশ সে তাকাচ্ছে ভালো করে। এবং ভাইয়া তাদের ঘরে ফার্নিচার গুলো ছিল অনেক পুরনো, অনেক আগের, মানে খাটগুলো ছিল অনেক বড় বড়, অনেক পুরনো ফার্নিচার ছিল আর কি, আগের যে বড় বড় যে জিনিসগুলো ছিল এগুলো। তো সেই দেখতে করতে মানে শব্দটা বাড়তেছে, এবং শব্দটা ভাইয়া এমন যে মানে একেবারে ভয়াবহ শব্দ, মানে মানুষ যে মানে খুব কষ্ট পেলে যে শব্দটা বের হয় মুখ দিয়ে আর কি, সেরকম শব্দ। এবং সে একটা সময় মানে যেটা ভাই ফিল করে সেটা মানে সে নিজে ভয় পেয়ে যায়, এবং সেটা ফিল করে যে সেটা তার খাটের নিচ থেকে হচ্ছে শব্দটা। এবং সে ভাবছে যে সেটা তার কানের ভুল। এটা ভুল ভেবে সে যখন উকি দিয়েছে দেখে যে মেয়েটা সেখানে বসে তার দিয়ে তাকিয়েছে, এবং তার মুখটা সেভাবে থেতলানো, যেভাবে থেতলানো অবস্থায় ছিল, এবং তার মুখ দিয়ে গো 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 একটা শব্দ বের হচ্ছে। এটা দেখার পর সে মানে প্রচন্ড রকম ভয় পেয়ে যায়, এবং সে সাথে সাথে থাকার কথা না, সাথে সাথে সে চিৎকার দিয়ে বের হয়ে যায়। এবং পাশে মেয়েটার মা ছিল, বাবা ছিল পাশের রুমে, তারা আসে, এসে পুরো রুম লাইট দিয়ে খুঁজে নাই, কিন্তু ভাইয়া কয়েক ফোঁটা রক্তের যে দাগ
খাটের নিচে পাওয়া যায়। এটা কিভাবে সম্ভব? এটা হওয়ার পর থেকে পরবর্তীতে তারা চিন্তা ভাবনা যে এখানে থাকবে না, তারা পরবর্তীতে তারা সে বাসাটা ছেড়ে দেয় এবং সেই রুমটা অনেক দিন খালি ছিল ভাইয়া। এটা আসলে শনিয়াকরা যারা আছে, আমি জানি যে শনিয়াকরা অনেকে জানে ঘটনাটা, অনেকে জানে যারা পুরনো সেখানকার অনেকে জানে ঘটনাটা, এবং সে পরবর্তীতে সে বাড়িওয়ালা সে বাসাটা ভাড়া দিতে না পেরে সেটা ডেভেলপারকে দিয়ে দিয়েছে, তারা এটা ভেঙে করে ফেলছে নতুন করে বাড়ি। এরপর তার সেখানে কোনো ঘটনা ঘটেনি। ওয়াও দোস্ত, আমার একটা ধারণা কি জানিস, আজকে প্রত্যেকটা মানে যে কয়টা স্টোরি শুনতেছি, যে কয়টা ঘটনা শুনতেছি, প্রত্যেকটার একটা আফটার লিঙ্ক খুঁজে পাচ্ছি। যেমন মনে কর এখানে যে ঘটনা ঘটেছে, এখন আমার যেটা মনে হচ্ছে যে মেয়েটার যে মৃত্যুটা, সে মৃত্যুটা খুব সম্ভবত খুবই স্বাভাবিক একটা মৃত্যু ছিল। মানুষের হায়াত কখন শেষ হয়ে যায় কেউ জানে না, কিন্তু মেয়েটার মৃত্যু হয়ে যাওয়াতে কিন্তু যেই জিন বলি বা যে অশুভ শক্তিটা তার উপরে পজেস করেছিল তার কিন্তু থাকার জায়গা শেষ হয়ে গেছে, এবং সেই কারণেই কিন্তু সে শত্রু হয়ে যাবে সেই দেহটার, এবং এই কারণেই হয়তোবা সে মুখটা থেতলে দিয়ে লাশটাকে নষ্ট করার অপ্রাণ চেষ্টা করেছে, বিকজ তার জায়গা আর নেই। এবং পরবর্তীতেও কিন্তু সে সেই মেয়েটার রূপে এসে সেই মানুষকে অন্যরকম ভাবে ডাইভার্ট করার চেষ্টা করে থাকছে বারবার। আসলে আমি তোকে বলছিলাম না যে একটা ঘটনা আমি বলবো, যে আসলে ঘটনা ওই যে যখন বলছিলি যে কোনো কিছু হয়তো অতৃপ্ত কোনো কিছু অনেক সময় ঘুরে বেড়ায়, যেটা হচ্ছে যে আমার পেজে অনেক দিন ধরেই আমার এটা ছিল যে আমি বাস পড়ে আমি এমন সুন্দর করে লিখে পাঠিয়েছিল, আমি এটাকে কপি করে পর্যন্ত রেখেছিলাম। যাই হোক, এটা খুব সম্ভবত সে ইন্ডিয়ার কলকাতাতে বা কোথাও মানে বাংলা ভাষাভাষী আর কি, এক্সেন্ট দেখে আমি লেখা দেখে যতটুকু বুঝলাম, তো সে হচ্ছে তার চাকরি সূত্রে বিহারে থেকেছে। ঘটনাটা খুব সম্ভবত 2005 কিংবা 2006 দিকের ঘটনা। তো বিহারে সে এমন একটা এলাকায় থাকতো যে এলাকাটাতে খুব একটা আর্থিক সচ্ছল লোকজন ছিল না, ওখানে মোটামুটি নিম্নবিত্ত বলা যায় ওখানে আছে। তো ওখানে একটা বাড়ি ছিল, 2 তলা একটা বিল্ডিং ছিল, এবং বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় ছিল, আর আশেপাশের বাড়ি ঘরগুলো খুব একটা উন্নত ছিল না। এবং ওই মহল্লাতে কয়েকটা খেলার মাঠ ছিল। তো একটা মাঠে ও হতো কি, রাজেশ ছিল যে আমাকে লিখে পাঠিয়েছে, তো সে যখন বিকেল বেলা প্রায় ওখানে বসে খেলাধুলা দেখতো, বসে থাকতো। তো যখন ওইখানে খেলাধুলা হতো, ক্রিকেট খেলা হতো, বল যখন মারতো, ওই বাড়িটাতে গেলে দেখা গেছে কেউ আর বলটা আনতে যায় না। আচ্ছা, তো এরকম করে ও কয়েকদিন খেয়াল করেছে বিষয়টা, যে ওখানে বল পড়লে আর কেউ আনছে না, প্রয়োজনে খেলা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আনে না। তো তারপরে তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে ঘটনা কি এরকম কেন, বলতো এখান থেকে নিয়ে আসলেই পারে। তারপরে সে এটা নিয়ে কথা বলেছে এলাকার মানুষজনের সঙ্গে। তখন সে যেটা জানতে পেরেছে যে যেই বাড়িটার কথা আমি বললাম, সেই বাড়িটা অনেকদিন বলতে 20-25 বছর যাবৎ ধরে নাকি এরকম পরিত্যক্ত অবস্থায় আছে, এবং এখানে কেউ বল কি যে কোনো কিছুর জন্য কেউ যায় না। এটার মূল কারণ হচ্ছে কেউ যদি ওই বাড়িটার ভেতরে একবার ঢোকে, মানে কিছু একটা মনে হয় যে তাকে আর বের হয়ে আসতে দিচ্ছে না, মনে হয় যে আটকায় রাখছে। আচ্ছা, মানে ঢোকার সময় খুব ইজিলি ঢুকে যাবে, কিন্তু বের হওয়ার সময় মনে হচ্ছে যে কোনো কিছু একটা শক্তি তাকে টেনে ধরে রাখছে, কিছু না কিছু জিনিস একটা তাকে বাধা দিচ্ছে। পরে সে জানতে পারে যে এই বাড়িটার মধ্যেই মনে হয় যে কোনো একটা মানে মেয়েকে আর কি, যারা মানে কিছু চিহ্নিত সন্ত্রাসী আছে, তো ওরা এখানে এসে রেপ করা হয়েছিল, খুব নির্মম ভাবে নাকি মেরে ফেলা হয়েছিল। এমনকি মেয়েটা ইভেন পানি পিপাসার জন্য পানি পর্যন্ত পায় নাই, এমন ভাবে এখানে মারা যায়। তারপর থেকে আর কি এই বাড়িটাতে কোনো না মানুষজন থাকা হচ্ছে না কেউ থাকছে, এবং পুলিশের কারণেই অনেকদিন বন্ধ ছিল, বিভিন্ন আইনি ঝামেলার কারণে। তারপর থেকে কেউ থাকে নাই। এরপর থেকে বাড়িটাতে এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে। বেশ কিছু ঘটনা হয়েছে, অনেকে গিয়েছে এখানে। ওই বাড়ির ভেতরে গেলে নাকি দেখা যায় অনেক বল টল অনেক কিছুই পড়ে আছে, কারণ কেউ যায় না। কারণ হচ্ছে যে কেউ গিয়েছে তাদের মনে হয়েছে একটা জিনিস, কিছু একটা তাদেরকে টেনে ধরে রাখছে, কিছু একটা জিনিস আছে তাদেরকে যেতে বারণ করছে, বাসাটার মধ্যে থাকতে বলছে। এই ভয় থেকে এই বাড়িটাতে আর কেউ যায় না। তুই তখন বলছিলি না যে মানুষের অতৃপ্ত কোনো কিছু হয়তো বা থেকে যায়। আমার ওই ঘটনাটা শুনে একটা জিনিস যেটা মনে হয়েছে, যে যেই মেয়েটাকে মারা হয়েছে যেভাবে, যে অতৃপ্ত আত্মাটা যেভাবে রয়েছে এই বাসার মধ্যে, তাকে নিশ্চয়ই যখন মারা হয়েছিল পুরো বাড়িটা একাই ছিল, কাউকে সে পায়নি। ওই জন্যই হয়তো বা কাউকে যখন পাচ্ছে আর মানে যেতে দিচ্ছে না। ভেরি রাইট।
হতেই পারে। ওই ঘটনার কথাই আমি বলছিলাম যে আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাই। ঘটনাটা অনেক দিন ধরে আমার পেজে পড়ে আছে, আমি মানে ঘটনাটা বলবো বলে বলা হয়নি। আসলে এটা প্রায় আমার সাথেও হচ্ছে, পেজে আসলে অনেকেই মেসেজ পাঠায় বলে আমার সুমনের এই ধরনের একটু মাঝে মাঝে নামগুলো আমরা গুলিয়ে ফেলি, যেহেতু একসাথে আমরা 10-12টা স্টোরি হয়তো পড়েছি কারো পাঠানো, এই কারণে কনফিউশন হয়। তো সোহান ভাই, আপনার কাছ থেকে যেই ঘটনাগুলো আমরা জানলাম, তো এরকম ঘটনা আমি মোটামুটি শিওর যে আপনার আরো জানা আছে। হ্যাঁ, Right? আরো কয়েকটা ঘটনা জানা আছে। ওকে, তবে আমরা একটু নিরাশ করব আমার ডরের শ্রোতাদেরকে, কারণ আমাদের সাথে আরো অতিথি আছে। আসলে আমরা নিরাশ করব না, নিজেরাও নিরাশ হব right? এবং হতে বাধ্য, কারণ টাইম বলে একটা বিষয় আছে। এক্স্যাক্টলি, খুব জ্বালাতন করে। রাইট। তো আরো যারা আছে তাদেরকেও সময় দিতে হবে এবং তাদের ঘটনাও শুনতে হবে। সো আমরা একটু তাদের দিকে যাই। সোহান ভাইকে না হয় কোনো একটা জার্নিতে আরো একবার আমরা নিয়ে আরো আসবো। একবার থ্যাংক ইউ সোহান ভাই, ধন্যবাদ। ঠিক যেটা সবসময় বলি যে আমাদের ডর টিমে যে একবার ইনভলভড হয়, যে একবার ডরে এসে তাদের অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স হোয়াটএভার উই সে, যেটাই কিনা তারা শেয়ার করে আমাদের সাথে, তারাই আসলে আমার বা সুমনের চেয়ে কম কিছু নয়। তারাও ডর টিমের একটা অংশ হয়ে যায়, লোবান ভাইয়ের মতন, কিবরিয়া ভাইয়ের মতন, সবার মতনই তারাও ডর টিমের একটা অংশ। আর তাই আমাদের সাথে আজকে আবারও এসে জয়েন করেছে হৃদয় খান রানা, যে কিনা এই কয়দিনের মাঝেই আরো কিছু ঘটনা এক্সপেরিয়েন্স করা ছাড়াও অনেকের কাছে অনেকভাবে শুনেছে এবং শুধুমাত্র ডরে এসে যাতে শেয়ার করতে পারে সেই জন্যই সে ঘটনাগুলোকে আরো রিসার্চ করে তারপরে নিয়ে এসেছে। কি অবস্থা হৃদয়, কেমন আছো? এই তো ভালো, আপনি ভালো আছেন? এই তো মোটামুটি চলছে, আমরাও ভালো আছি। তো আমরা বেশি সময় নষ্ট করব না। ফার্স্ট অফ অল, যেহেতু আজকে যদি এমন কেউ থাকে যে প্রথমবার ডর শুনছে, সেই ক্ষেত্রে তোমার পরিচয়টা আরেকবার একটু দিয়ে দাও। আমি হৃদয় খান রানা, আমি আসছি উত্তরা থেকে। আচ্ছা, তো আমরা কোন ঘটনাটা বা কোন অভিজ্ঞতাটা প্রথমে শুনবো? প্রথমে আমার খালুর সাথে একটা ঘটনা ঘটে গেছে, আচ্ছা। তো আমি মূল ঘটনাতে যাচ্ছি। এটা কোন সময়ে? এটা ঘটনাটি ঘটছে রাত্রে 10টার দিকে। আচ্ছা, আর কবে? ঘটনা ঘটছে হলো আজ থেকে প্রায় 4 বছর আগে। আচ্ছা, 4 বছর আগের ঘটনা বলতে আমরা 2012 বা 11-তে চলে যেতে পারি। হ্যাঁ, এরকম হবে। ওকে, আর ঘটনাটা কোথায় ঘটে? ঘটনাটি ঘটেছে যে গাজীপুর আচ্ছা। কাপাসিয়ার তরগাঁও নামে একটা গ্রামে। ওকে, তাহলে হৃদয় আর সময় নষ্ট না, আমরা Okay. ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আমার খালুর সাথে। তো খালু একদিন রাস্তা দিয়ে রাত 10টার সময় আনুমানিক হবে, তো উনি আসছিলেন। তো উনাদের এলাকাতে একটা লোক থাকতো, নাম ছিল নাজি। তো উনি প্রায় 1-1.5 মাস আগে ফাঁসি দিয়ে মারা গেছে। আত্মহত্যা করে? হ্যাঁ, আত্মহত্যা করছে। উনি খুব পরেশগারী লোক ছিল, 5 ওয়াক্ত রোজা নামাজ করতো। ওনার মনের মধ্যে কোনো কষ্ট থাকবে বলে কেউ বলতে পারে না। সে কিন্তু খুবই happy। তারপরেও এরকম একটা কাজ করলেন? হ্যাঁ, কেন করছে এটা রহস্যটা পর্যন্ত পেল না আর কি। তো উনি মারা গেছে। তো ওনার লাস্ট পরে দাফন টাফন করা হয়েছে, সবকিছুই সম্পূর্ণ করা হয়েছে। আমার খালু ছিল, জানা যায়। তো ঘটনাটি ঠিক এর 1 মাস পরেই আমার খালুর সাথে ঘটছে। আচ্ছা। তো খালু রাস্তা দিয়ে আসতেছিল, তো উনি রাস্তার আশেপাশে দেখে যে আম গাছ ছিল, এরকম ঝড় বাতাস বইতেছে, আশেপাশে কোনো দিক দিয়ে বইতেছে না। মানে শুধু আম গাছটার উপরেই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঝড় হচ্ছে, এমন হ্যাঁ, একটা অবস্থা? হ্যাঁ, প্রচন্ড ঝড় বাতাস। এটা কি সেই আম গাছটা যে আম গাছে হ্যাঁ, ওই লোকটি আত্মহত্যা জি, করেছিল? জি, উনি ফাঁসি দিয়ে মরছে। নাজি নামের হ্যাঁ, যে নাজি, লোকটা? আচ্ছা। নাজি লোকটা। তো উনি আসতেছেন, তো হঠাৎ করে উনার চোখ চলে গেল ওই আম গাছটার দিকে। আচ্ছা। তো উনি আম গাছটার দিকে তাকায় দেখতেছে যে 1 মাস আগে যে লোকটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে, হ্যাঁ। ওই লোকটা ঝুলে রয়েছে। ওই লোকটা লাশ দেখতে পাচ্ছে? হ্যাঁ, এমনকি উনি দেখতেছে যে ওই লোকটা তার দিকে চোখগুলো লাল, আগুনের মতো লাল অবস্থায় তার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করতেছে। মানে একটা লোক ফাঁসিতে ঝুলে আছে, কিন্তু সে জীবিত? জীবিত। এবং সবাই জানে যে সে 1 মাস আগে আত্মহত্যা করেছে। হ্যাঁ। তারপর উনি কি করলেন? তারপর উনি ওই জায়গায় সাথে সাথে ভয় পেয়ে যায়। আচ্ছা। ভয় পাওয়ার কারণে ওই জায়গায় দাঁড়ায় থাকে অনেকক্ষণ। দাঁড়ায় তারপরে দেখে যে লাশটা ভালোভাবে হেলে দুলে হ্যাঁ। করতেছে আর ওনাকে ডাকতেছে হাত দিয়ে ইশারা My করে। God. সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে যায়। সেন্সলেস হয়ে পড়ার পরের দিন সকালবেলা ওনাকে ঠিক ওই আম গাছটার প্রায় 5 থেকে 10 হাত দূরে পায়। আচ্ছা। তো ওনার ছেলে পায়। ওনার ছেলে তারপরে বাসায় নিয়ে আসে, ওনাকে পানি টানি দিয়ে আর কি অজ্ঞান থেকে জ্ঞান অবস্থায় ফিরে আনে। ফিরে আনার পরে তো জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তারপর উনি বললো যে রাত্রে আমি আসতেছিলাম, তো এরকম দেখি যে নাজি ওই আম গাছটার মধ্যে ফাঁসি নিয়ে ঝুলে রয়েছে। কি ব্যাপার, উনি তো 1 মাস আগে মারা গেছে, তো উনি ওই জায়গাতে আবার ঝুলে থাকবো লাশে, তো লাশটা কবর দেওয়া হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তারপর খালুর কথা কেউ বিশ্বাস করলো না। আরেকদিন এরকমই আরেক লোক আসতেছিল, ঠিক ওই রাস্তা দিয়ে, ওই লোকও দেখছে একইভাবে একই হ্যাঁ, সময়? একইভাবে একই সময়তেই দেখছে। আচ্ছা। তো ওনাকে যারা দেখে তাদেরকে নাকি ইশারা করে হাত দিয়ে,
কাছে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা অনেকের সাথেই কি ঘটেছে ওই একই হ্যাঁ জায়গায়? হ্যাঁ হ্যাঁ, একই জায়গাতে অনেকই। এবং তোমার খালুকে কেউ বিশ্বাস না করলেও পরবর্তীতে যখন সবার সাথে ঘটতে শুরু করে তখন মনে হয় মানুষ বিশ্বাস করতে শুরু হ্যাঁ করে। অবশ্যই, এখন বিশেষ করে। ওকে, সো একটা অদ্ভুত ঘটনা আমরা শুনলাম। অবশ্যই ভূতের ঘটনা তো একটু অদ্ভুত হবেই, তবে মানে এখানে একটা আমার কাছে কেমন যেন একটা খটকা লাগছে হৃদয়। মানে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে লাশটা কিন্তু শুধু ভয় দেখাচ্ছে না, কাছে ডাকছে। এবং তোমার শুরুর কথা অনুযায়ী লোকটার কোনো মনোকষ্ট ছিল না, লোকটা একজন পরহেজগার ব্যক্তি ছিল। স্পেশালি যারা মানে কি বলবো, যে পরহেজগার বলতে আমরা কি বলছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইসলাম ধর্ম মেনে চলে, তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা দেখা যায় না, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী আত্মহত্যা হচ্ছে মহাপাপ। সো সব মিলিয়ে কেমন যেন একটু ঘোলাটে লাগছে। একটা পরহেজগার মানুষ আত্মহত্যা করবেন যে কিনা সুখে ছিল, এমন কি কোনো ঘটনা থাকতে পারে যে ওনাকে কেউ কোনো শত্রু কোনোভাবে? না, আমার জানা মতো ওনার কোনো শত্রু ছিল না। তারপরও আমি আমার খালুকে জিজ্ঞেস করছিলাম, এলাকার অনেক গ্রামবাসীকেও জিজ্ঞেস করছিলাম। আচ্ছা। সবাই বলছে উনি খুব হ্যাপি ফ্যামিলি লোক ছিলেন, কোনো প্রবলেম ছিল না বা কোনো শত্রু কোনো ছিল না। উনি মারা যাওয়ার ঠিক প্রায় 2 থেকে 3 বছর আগে ওনার ওয়াইফ মারা গেছে। আচ্ছা, অসুস্থ ছিল, মারা গেছে। স্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, স্বাভাবিক মৃত্যু ছিল। যাই হোক, লাশটা বা আত্মাটা বা যাই বলি না কেন, সে যেহেতু বারবার ডাকছিলেন, তো এই ডাকার ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। যে ডেকে কি আসলে সে কিছু বলতে চাচ্ছে, তার কি কিছু হয়েছিল, যে ঘটনাটা সে হয়তোবা মানুষ ভয়ে যাচ্ছে না তার কাছে, হয়তোবা কাছে গেলে কিছু একটা জানা যেত, এরকম কিছু হয়তো বা কিনা? কোনো মেসেজ ছিল, দেওয়ার জন্য চেষ্টা করছে, কেউ জানে না। যাই হোক হৃদয়, এটা শুনলাম তোমার খালুর ঘটনা, এছাড়া আর কোনো এক্সপেরিয়েন্স? আরেকটা ঘটনা আছে, সেটা হলো আমার শ্বশুরের সাথে। আচ্ছা তো একদিন রাত্রে আনুমানিক 2টা বা 1:30টার দিকে, আচ্ছা, তো আমার শ্বশুর বাজার থেকে আসতেছে। আসার সময় ওনাদের বাড়িতে ঢোকার আগে যে একটা মেইন রোড আছে, তো ওই জায়গায় 2টা রাস্তা আছে, ওকে, 2 রাস্তার মোড় বলে। তো উনি ওই জায়গায় এসে দাঁড়ায় গেছে, কারণ দেখতেছে ওই জায়গায় রাস্তা দেখা যাইতেছে 5টা। আচ্ছা, 5 রাস্তার মোড় দেখা যাইতেছে, কিন্তু মানে রাস্তা যেখানে আসলে 2টা। উনি চেনেন তো রাস্তাটা? হ্যাঁ, মানে রাস্তা চিনি। উনি তো ওইখানে নতুন কেউ না? না 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 না, জন্মের পর থেকে ওই জায়গাতেই থাকে। এবং উনি একাই ছিলেন তখন? হ্যাঁ, একাই ছিলেন। 5টা রাস্তা দেখতে হ্যাঁ, পাচ্ছেন? 5টা রাস্তা। তারপর? তো তারপর 5 নাম্বার যে রাস্তার মোড়টা, ওই রাস্তার মোড়ের মধ্যে দেখে যে ওনার ছোট ভাইয়ের বউ দাঁড়ায় রয়েছে। আচ্ছা, দাঁড়ায় ওনার দিকে তাকে হাসতেছে। এখানে কিন্তু একটা মানে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার আছে, এটা আমি আমার শ্রোতাদের জন্য বলে রাখি যারা শুনছে। হয়তো হঠাৎ করে শুনলে মনে হতে পারে যে 5টা রাস্তা 2টার জায়গায় বা 3টার জায়গায় 5টা রাস্তা, এটা এমন কোনো ব্যাপার না। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। 5টা রাস্তা মানে 5টা পথ। একটা মানুষের যাওয়ার পথকে যদি আমি 5 ভাগে ভাগ করে দিই, আর যদি সে জানে যে এখানে 2টো পথ ছিল, এখন 3টা এক্সট্রা পথ দেখা যাচ্ছে, তাহলে ওই লোকটা কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যায় যে কোন পথটা সত্য, আমি আসলে কোন পথে আগালে বিপদে পড়বো, আর কোন কনফিউশনে পড়ে পথে যায়। আগালে আমি বাড়িতে পৌঁছাবো। হ্যাঁ, তো তার মধ্যে উনি আবার পরিচিত একজনকে বোধহয় দেখতে পাচ্ছেন, কোন এক রাস্তার মাথায় দাঁড়িয়ে হাসছে। তারপর কি হলো? তারপর যখন ওনার ছোট ভাইয়ের ওয়াইফকে দেখতে পারলো, তো উনি জায়গাতে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, তারপর দেখলো যে ওনার ছোট ভাইয়ের ওয়াইফ ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওনাদের বাড়ির দিকে যাইতেছে। তো উনি মনে করছে যে ওইটাই সঠিক রাস্তা। তো ওনাকে ফলো করতে করতে 5 থেকে 10 মিনিট পর এক পর্যায়ে ওনার বাসাতে চলে যায়। তারপর যাকে দেখলো, ছোট ভাইয়ের বউকে দেখে যে ওনাদের বাসার যে বড় ভিতরে যে একটা উঠান থাকে, আঙিনা, আচ্ছা, তো ওই আঙিনার ভিতরে ঢুকছে। ঢোকার পর একটা রান্নাঘর ছিল, ওই রান্নাঘরের পিছনে চলে গেছে। আচ্ছা, তো উনি ফলো করতে তো পিছনে গিয়ে দেখে কেউ নাই। আচ্ছা, একদম পুরো সব জায়গায় খালি, কেউই নাই। তারপর ওনার ছোট ভাইয়ের এই ঘরে গেল, ঠিক আছে, বাইরে দেখে ভিতর দিয়ে মানে তালা বন্ধ, মানে ওনারা ঘুমাচ্ছে। তো উনি প্রথম মনে করছিল যে হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছে, যার কারণে ওনার ছোট ভাইয়ের বউ অভিমান করে বাইরে এসে বসে রয়েছে। তো চলে গেল ওই দিন রাত। তো পরের দিন সকালবেলা উনি ছোট ভাইয়ের ওয়াইফকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি এত রাত্রে ওই রাস্তার মোড়ে দাঁড়ায় তুমি কি করছো? আচ্ছা, কি বলেন ভাইয়া, আমি তো ওই জায়গায় ছিলাম না। হ্যাঁ, রাত্রেবেলা আমি তোমাকে দেখলাম, তুমি ওই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় রয়েছো, আমাকে দেখে হাসতেছো। তারপরে তুমি আমারে পথ দেখায়া বাড়ির ভিতরে আনলা, তুমি পাকঘরে পিছে চলে গেলা। পাকঘরে পিছে যাওয়ার পরে তোমার আমি খুঁজলাম, আর তো পাইলাম না। না ভাই, আমি তো যাই নাই। পরে রাত্রে কি কোনো সমস্যা হয়েছিল, মানে আমার ছোট ভাইয়ের সাথে কোনো প্রবলেম হয়েছিল? না, কোনো প্রবলেম হয়নি। পরে উনি কনফিউশনে পড়ে গেছে। কনফিউশনে পড়ার পরে ছোট ভাইকে আবার জিজ্ঞেস করছে আচ্ছা, যে কি রাতে কি কোনো ঝগড়াঝাটি করছিলি তোরা? না ভাইয়া, কোনো কিছু ঝগড়াঝাটি তো হয় নাই। তাহলে আমি কাকে দেখলাম?
কয় ভাইয়া আপনি রাতে কয়টার দিকে বাসায় আসছেন? কয় আমি তো রাতে প্রতিদিন যা সময় আসি ওই সময়তে আমি বাসায় আসছি। সেটা কয়টার দিকে? এই 1:30 থেকে 2টা আচ্ছা। এরকমই। কয় ভাইয়া এরকম একদিন আমিও দেখছি, ভাবিকে দেখছি। আপনি তো দেখছেন আমার ওয়াইফকে, তো একদিন আমি আপনার ওয়াইফকে দেখছি। মাই গুডনেস। এরকম প্রায় সবার সাথে নাকি ওই বাড়ির সবার সাথে এই ঘটনা এবং হয়ে থাকে। উনিও কি ওইরকম 5টা বা 4টা রাস্তা হ্যাঁ, দেখেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। এমনকি দেখছি যে কখনো গোড়া, কখনো গরু, কখনো হিংস্র যত সব প্রাণী আছে, ঠিক আছে, দেখে যে ওই রাস্তা মোড়ে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় এমন ভাবে বিকট ভাবে চিৎকার করতেছে যা একটা সাধারণ মানুষও মনে হয় সহ্য করতে পারবো না। আচ্ছা, এই রাস্তাটার মধ্যে এই রাস্তাটা দিয়ে তো পুরো গ্রামের সবাই বা ওই জায়গার সবাই আসা যাওয়া করে, তাই না? এই পরিবারের বাইরে কি কেউ কখনো এফেক্টেড হয়েছে? হ্যাঁ, দেখছি। আরেকটা ঘটনা আছে, তো সেটা হচ্ছে যে একদিন এক মুরব্বী আচ্ছা ওই রাস্তা দিয়ে আসতেছে, তো উনি শহরে চাকরি করে, তো ছুটির দিনে সব আত্মীয় স্বজনে সবার কাছে যেতে হয়, তো উনি বাসায় যাইতেছে, তো রাতের বেলা ওই রাস্তার মোড়েতেই আচ্ছা দাঁড়ায় গেছে। দেখে যায় ওই জায়গায় একটা বৃদ্ধ মহিলা সাদা কাপড় হাতে একটা লাঠি নিয়ে ওই জায়গায় বসে রয়েছে মোড়ে। হ্যাঁ, মোড়ে ওই জায়গায় বসে রয়েছে। ওনাকে বলতেছে যে কোথায় যাবি? বাসায় যাবো। এত রাত করছিস কেন? একদিন এক মুরব্বী আচ্ছা ওই রাস্তা দিয়ে আসতেছে, তো উনি শহরে চাকরি করে, তো ছুটির দিনে সব আত্মীয় স্বজনে সবার কাছে যেতে হয়, তো উনি বাসায় যাইতেছে, তো রাতের বেলা ওই রাস্তার মোড়েতেই আচ্ছা দাঁড়ায় গেছে। দেখে যায় ওই জায়গায় একটা বৃদ্ধ মহিলা সাদা কাপড় হাতে একটা লাঠি নিয়ে ওই জায়গায় বসে রয়েছে মোড়ে। হ্যাঁ, মোড়ে ওই জায়গায় বসে রয়েছে। ওনাকে বলতেছে যে কোথায় যাবি? বাসা যাবো। এত রাত করছিস কেন? গাড়ি তো রাস্তায় নষ্ট হয়ে গেছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুই জানোস না যে আমি এই টাইমটাতে আমি এই জায়গায় থাকি, আমাকে ডিস্টার্ব করলি কেন? দেখেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, এবারের মতো আমাকে যাইতে দেন। যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম, নেক্সট টাইম তোর যদি আবার এরকম লেট হয়ে যায় তোকে আমি ছাড়বো না। এই লোকটাও কি তখনও 5টা রাস্তায় দেখতে পাচ্ছে? হ্যাঁ, উনিও 5টা রাস্তা। তারপরে সে কোন রাস্তাটা বেছে নিল? ওই বৃদ্ধ মহিলাটা ওনাকে বলছে যে আমার লাঠিটা আমি যে রাস্তার উপর রাখবো ওই রাস্তা দিয়ে তুই বাসা চলে যাবি, পিছনে কি হয় না হয় ওটার দিকে তোর তাকানোর কোনো প্রয়োজন নেই। হৃদয়, আমি যতটুকু লজিক্যালি যুক্তিগতভাবে মেলাতে পারছি, আমার ধারণা প্রত্যেকটাই এই বৃদ্ধ মহিলাই ছিলেন, কিন্তু আমি যে বুঝতে পারছি যে উনি বোধহয় মানে স্পেসিফিক কাউকে, স্পেশাল কাউকে খুঁজছেন, যাকে দেখলে হয়তো উনি আটকাবেন। কারণ বাকিদের ক্ষেত্রে দেখেন, আপনি যেই দুজনের কথা প্রথমে বললেন, দুজনকেই কিন্তু পরিচিত মুখের মাধ্যমে নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তারা কিন্তু জানতো না 5টার মধ্যে কোন রাস্তাটা সঠিক, বাট সঠিক জায়গা কিন্তু ভয়ে হলেও পরিচিত মুখের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এই বৃদ্ধ মহিলাকে নিয়ে ভাই আমি আর একটা ঘটনা শুনছি যে বৃদ্ধ মহিলাটা নাকি ওনার একটা নাতি ছিল। আচ্ছা, খুব দুষ্ট ছিল, খেলাধুলা করতো বাইরে, ও নাতিটা নিয়ে কি ওনার আর জীবনটা চলতেছিল। আচ্ছা, তো নাতিটা এক পর্যায়ে মনে করেন যে কুকুরে কামড়ায় মেরে ফেলে, এমন ভাবে ছোট। হ্যাঁ, অনেক ছোট, প্রায় 4 থেকে 5 বছর। কুকুরে কামড়ে মেরে ফেলে, বন্য কুকুর। হ্যাঁ, বন্য কুকুর, মানে কামড় দিয়ে মেরে ফেলে। তারপর ওই বুড়ি মহিলাটা মনে অনেক কষ্ট আসে, ঠিক আছে, কবর টবর দিয়ে আসার পরে তো বাসায় প্রায় 1 সপ্তাহ মতো মহিলাটা ঘর থেকে বের হয় না, কেউ ওনাকে দেখে না। সবাই তো আতঙ্কের মধ্যে পুরা যায়, বুড়ি মহিলাটা কোথায় গেল। তারপর ওই এলাকার এক ইমাম সাহেব ওই পথ দিয়ে হাইটা দিতেছিল, তো বিশ্রী গন্ধ ওই বাড়িটা থেকে আসতেছে। তো উনি মনে করতেছে যে কোনো একটা প্রবলেম হবে, তো উনি গিয়া দরজায় নক করতেছে, ভিতর থেকে কেউই বের হইতেছে না। তারপর এক পর্যায়ে উনি কতগুলো মানুষ ডেকে এনে দরজাটা ভাঙছে, ভেঙে দেখে যে প্রায় মনে করেন মারা তো গেছে প্রায় 1 সপ্তাহ মতো মনে হয়, ডেড বডি একদম পচা গইলা এরকম ভাবে হয়েছে, চেনার মতো দায় নেই যে বুড়ি মহিলাটা এই সেই বুড়ি মহিলা। এটা কি তোমার ধারণা নাকি তুমি শিওর? আমি 100% শিওর। এমনকি ওই যে মৌলবী সাহেবটা, ঠিক আছে, ইমাম সাহেব যে দেখছে উনি বলছে আমাকে এই ঘটনা। হৃদয়, তোমার বাসা তো ওই জায়গায়, ওদিকে আমার শ্বশুর বাড়ি, ওই জায়গায়, ওদিকে শ্বশুর বাড়ি। হ্যাঁ। তোমার মানে দুর্ভাগ্যে কি কখনো জুটেছে এই ধরনের কোনো ঘটনা? আমি দুর্ভাগ্যবশত আমি এই ধরনের কোনো ঘটনা এক্সপেরিয়েন্স করিনি। তো একদিন রাত্রে নতুন যখন আমাদের বিয়ে হয়েছে, প্রায় মনে করেন যে 1 বছর আগের ঘটনা। তো বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার নাকি একটা নিয়ম আছে একদিন পর, তো আমি গেছিলাম ওই জায়গায়। তো ওনাদের আমার একটা এক্সট্রা রুমে থাকতে দিছে। তো পাশে তো রাস্তা, নুপুরের আওয়াজ আর কুকুরে ঘেউ। আচ্ছা, তারপরের দিন সকালবেলা আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম, পরে বলছে যে যা শুনছই, কখনো যদি আবার যদি শব্দ হয় ঘর থেকে বের হবে, তাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে, প্রচন্ড অদ্ভুত আরো একটা ঘটনা শুনলাম হৃদয়ের কাছ থেকে। এই 5টা রাস্তা বা 4টা রাস্তা যাই হোক না কেন, একটা মানুষের পরিচিত রাস্তার মধ্যে যদি এই ধরনের ডাইভার্সন তৈরি হয়, তাহলে মানুষ তো
মানে অন্যরকম একটা দ্বিধায় পড়ে যাবে, তাই না, যে কোনটা সঠিক কোনটা ভুল। যেমন আমি একবার একটা গল্পের বইয়ে পড়েছিলাম, হুমায়ুন আহমেদ স্যারের একটা গল্পে, তো সেখানে ওয়াইফ হঠাৎ করে ঘুম ভেঙে যায় ভোর 3টা 3:30টার দিকে। তো ঘুম ভেঙে সে দেখে অ্যাজ ইউজুয়াল তার হাজবেন্ড তার পাশে শুয়ে আছে, গভীর ঘুমে মগ্ন। তো তার হঠাৎ করেই প্রচন্ড গলা শুকিয়ে যায়। তো পানি খেতে সে যখন ডাইনিং টেবিলে যায়, ডাইনিং টেবিল থেকে তাদের ড্রয়িং রুমটা মানে হল রুমটা, বসার রুমটা দেখা যায়। তো আবার তার বেডরুমও দেখা যায়, দুটোই দেখা যাচ্ছে। তো তার চোখ ন্যাচারালি মানুষ তার সামনের দিকেই তাকায়, তাকিয়ে সে ড্রয়িং রুমে দেখতে পায় যে সোফার উপরে বসে তার হাজবেন্ড গল্পের বই পড়ছে, এবং পেছনে ফিরে দেখতে পায় তার হাজবেন্ড ঘুমাচ্ছে। তার মধ্যে কনফিউশনটা এটা ছিল যে আমি কি ড্রয়িং রুমে যে মানুষটা বসে আছে তার কাছে কি আশ্রয় চাবো, নাকি আমার পাশে যে ঘুমিয়েছিল তার কাছে আশ্রয় চাবো, কোনটা সত্য মানুষ। তো এই ধরনের ঘটনার মধ্যে যখন কেউ পড়ে তখন আসলে বোঝা যায় না, সাহস থাকলেও বোঝা যায় না যে সাহস নিয়ে কোন দিকটাতে যেতে হবে। এরকম একটা ঘটনা শুনলাম। যাই হোক হৃদয়, এছাড়া আর কোনো এক্সপেরিয়েন্স? হ্যাঁ আছে, আরো এক্সপিরিয়েন্স আছে প্লিজ। তো ওনাদের বাসার পেছনে একটা তুলা গাছ আছে। ওনাদের বাসার পেছনে বলতে আমি বুঝিনি আসলে উনিটা কারা? আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শ্বশুর ওনাদের মানে বাসার পেছনে। এই ঘটনাটা ওখানেরই? হ্যাঁ, ওই ঘটনাটাই একই জায়গারই ঘটনা। আচ্ছা আচ্ছা। তো ওনাদের বাসার পেছনে একটা বার্জার আছে। তো বার্জারের পিছনে বিশাল বড় একটা তুলা গাছ আছে। এই তুলা গাছটাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে, অনেকে প্রত্যক্ষদর্শী। তো আমি যতটুকু জিজ্ঞেস করছিলাম, আমার শ্বশুরকে তো বলছে যে একটা পীর মানে 7 জন পীর নাকি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল কোনো এক সময়, অনেক আগের ঘটনা। তো একটা পীর ছিল অন্ধ। তো এই পীরটা নাকি যাইতে যাইতে সবাই ওই জায়গায় মাঝখানে জিরাইছিল। জিরানোর পরে উনি একটু ঘুমায় গেছিল। তো ঘুমানোর পরে সব পীর, যে আরো মনে করেন যে 6 জন পীর, 7 জন ছিল, 7 জনের মধ্যে ওনাকে রেখে ওনারা 6 জন চলে গেছে। তারপরে উনি আর ওখান থেকে চলে যায়নি, ওই জায়গাতেই রয়ে গেছে। ওই যে তুলা গাছটা, ওই তুলা গাছে নাকি উনি থাকে। আচ্ছা। তো এই তুলা গাছে একদিন একটা ঘটনা ঘটছে। আমার শ্বশুর বাড়িরই এই আমার এক চাচি শাশুড়ি ওই তুলা গাছের আশেপাশে দিয়ে মনে করেন যে পাতা ঝাড়ে না, মনে করেন ওই যে মাটির চুলায় তো রান্না করতে হয়, পাতা ঝাড়ে রাই না, তো শুকায় তারপর রান্না করবে। তো ওই জায়গা গেছে ঝাড়ু দিয়ে পাতা ঝাড়তেছে আর কি। আচ্ছা। তো ঝাড়ার পরে ওই যে খাঁচি আছে, খাঁচির মধ্যে পাতাগুলো জমায়া, এখন খাঁচি 2 হাত দিয়ে আঙাইবো, খাঁচি আর আঙাইতে পারতেছে না, এরকম কেউ ধরে রাখছে। আচ্ছা। কেউ ধরে রাখছে, উনি অনেক চেষ্টা করতেছে বাট উঠাইতে পারতেছে না। আচ্ছা। তো উনি কি এখন কি কেউকে ডাক দিবে বা জোরে চিৎকার করবে, পুরোপুরি একদম টোটালি স্টপ হয়ে গেছে। তো মাঝখান দিয়ে একটা গাইবি আওয়াজ আসলো। আচ্ছা। মানে অদৃশ্য একটা আওয়াজ, কেউ দেখতে পারে না, একটা কণ্ঠ আসলো, বললো যে তুই যে এখানে যে পাতাগুলো যে নিতে আসছস, তুই কি আমার পারমিশন নিছস? আচ্ছা। তুই তো আমার অনুমতি ছাড়া তুই এই জায়গা থেকে পাতা নিতে আসছস, তো পাতা নিতে পারবি না। তাহলে আমার তো ভুল হয়ে গেছে, আমার এখন কি করতে হবে বলেন? কয় তুই কালকে ঠিক মাগরিবের আজান দেওয়ার আধা ঘন্টা আগে এই জায়গাতে এসে 1 প্যাকেট আগরবাতি, 2টা মোমবাতি দাঁড়ায় দিয়া তুই এই জায়গা থেকে পাতাগুলো নিয়ে যেতে পারবি, তাছাড়া নিয়ে যেতে পারবি না। তারপরে তাৎক্ষণিক উনি ওই জায়গা থেকে এই কথাগুলো শুনে আইসা পরে বাসার সবার সাথে শেয়ার করে বিষয়টা, যে এরকম আমার সাথে ঘটছে। তো আমার শ্বশুর বলল যে তুমি ওই জায়গাটাতে কেন গেলা? কেন, কি হইছে? কয় তুমি তো জানো না ওই জায়গাতে একটা পীর থাকে। থাকে? হ্যাঁ হ্যাঁ, এখনো থাকে। আচ্ছা। তো সবাই ওনাকে বলছে, তো জিজ্ঞেস করছে তোমাকে কি কোনো কিছু বলছে দেওয়ার জন্য? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তাহলে তুমি ঠিক ওই টাইমে কালকে এই জিনিসগুলো দিয়ে আসবা। আচ্ছা। তো আমার চাচি শাশুড়ি তাৎক্ষণিক উনি ওই জায়গায় গিয়ে ক্ষমা টমা চেয়ে ওই জিনিসগুলো দিয়ে আসছে। তারপরে উনি ওই জায়গা থেকে পাতা নিয়ে আসছে। তো ওই গাছটাকে কেন্দ্র করে অনেক ঘটনাই আছে। ওই গাছে মনে করেন যে এমন কোন লোক আছে যে মানত করে, ঠিক আছে, যে আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমি জায়গাতে সিনি দেব, মোমবাতি বা কোনো মুরগি টুরগি বিসর্জন দিব আর কি ওই জায়গাতে। তো ওনার মনের আশা যদি পূরণ হয়ে যায় তাহলে ওই জায়গাতে এগুলো দিয়ে দেয়, অনেকের হয়েছে। আচ্ছা। তো এখনো এই জিনিসটা চলছে? হ্যাঁ, এই জিনিসটা চলছে। মানে ওনার অনুমতি ছাড়া ওই জঙ্গল থেকে একটা বাঁশ তো দূরের কথা, একটা পাতা পর্যন্ত কিছুই আনা যায় না। এই ঘটনাটাও একটা অদ্ভুত ঘটনা, যদিও এটার মধ্যে হয়তো সেরকম ভাবে ভুতুড়ে কিছু আছে বলে আমি বলবো না। তবে একটা জিনিস কি, মানে প্রত্যেক জনের
আলাদা সময় থাকে, আলাদা জায়গা থাকে, আলাদা অবস্থান থাকে। তো আমি আমার শ্রোতা বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই ধরনের ঘটনাগুলো শুনে যেন মনের আশা পূরণ করতে ছুটে চলে যাবেন না কোথাও। এখানে প্রত্যেকজনেরই জায়গা থাকে এবং সত্যিকারের যারা এই ধরনের ক্ষমতা রাখে কোনো একটা কিছু দেয়ার বা নেয়ার বা কোনো একটা কিছু বাধা দেয়ার, তারা কিন্তু মানুষ বুঝেই কাজটা করে। আপনি যত দূর থেকে ছুটেই যান কোনো লাভ নেই। তাদের হৃদয়ে যদি কোনো কারণে ভালোবাসা জন্মায় আপনার জন্য, তাহলে হয়তো টাকটা কার্যকর হয়। সো এই ধরনের ঘটনা শুনে আপনারা ইনফ্লুয়েন্সড হবেন না। যাই হোক, হৃদয়, আমার মনে হয় অনেকগুলো ঘটনা আমরা শুনলাম তোমার কাছ থেকে। এছাড়া আর কি কোনো ছোট ঘটনা আছে? আর ছোট একটা ঘটনা আছে, সেটা হলো যে আমার বাবার সাথে ঘটছে। তো একদিন আমার বাবার ওই চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়। তো আমার দাদা আব্বাকে বলে যে তুই আজকে রাত্রে এক কাজ কর, তুই রাত্রে গাড়িতে নরসিংদী চলে যা। আচ্ছা আচ্ছা। তোর ফুফুর বাড়িতে চলে যা, তুই যাই গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে পরের দিন সকালবেলা নিয়ে আস। ওকে। তো তাৎক্ষণিক পর্যায়ে আমার বাবা দাদার কথা মতো রওনা দিয়ে দেয়। ঘটনাটি মনে করেন যে ঘটে আজ থেকে প্রায় 1980 বা 88 এরকম সালে। অনেক আগে, অনেক আগে ঘটনা। 35 তখন years। মনে করেন যে নাইট কোর্স চলতো বাস। আচ্ছা। রাত্রে নাকি একটা গাড়ি ছিল, তো ওই গাড়ি দিয়ে উনি রওনা দেয়। তো নরসিংদী পৌঁছায় যায় রাত্রে। তো পৌঁছানোর পরে তো ওই জায়গায় একটা বাজার আছে, বাজারটার নাম হলো আপনার বগাদি বাজার। আচ্ছা। ওই বগাদি বাজারের নামে তো নামার পরে ওই জায়গা থেকে কিছু দূর, মিনিমাম আধা ঘন্টা রাস্তা হাঁটতে হয়। আচ্ছা। তো উনি রাস্তা হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে তো পাশে ছিল এক কবরস্থান। তো ওই গাড়ি দিয়ে উনি রওনা দেয়। তো নরসিংদী পৌঁছায় যায় রাত্রে। তো পৌঁছানোর পরে জায়গায় একটা বাজার আছে, বাজারটার নাম হলো বগাদি বাজার। আচ্ছা। ওই বগাদি বাজারের নামে তো নামার পরে ওই জায়গা থেকে কিছু দূর, মিনিমাম আধা ঘন্টা রাস্তা হাঁটতে হয়। আচ্ছা। তো উনি রাস্তা হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে তো পাশে ছিল এক কবরস্থান, তারপরে এর পাশে হলো আরেক শ্মশান ঘাট, মানে দুইটার মাঝখান দিয়ে কি রাস্তা গেছে। তো উনি রাস্তা দিয়ে হাইটে যেতেছে, তো সামনে ছিল একটা বাজার। তো বাজারে ওদিকে মানে বাজারটা ক্রস করবে, তো দেখে যে ওই জায়গা থেকে একটা বাঁশ, বিশাল আকৃতির একটা বাঁশ মাটিতে পড়ে রয়েছে। আচ্ছা। তো উনি এটা দেখে সামনে যাইবো না পিছে যাইবো, ওই জায়গাতে থো লেগে দাঁড়ায় গেছে। আচ্ছা। তো ভয় পেয়ে গেছে সাথে সাথেই। তো উনি এই জায়গায় দাঁড়ায় রয়েছে। তো এর 2 থেকে 3 মিনিট পরে প্রায় 4 থেকে 5 জন লোক, প্রায় মনে করেন 8 থেকে 10 ফুট লম্বা, আচ্ছা, বিশাল আকৃতির লোক। স্বাভাবিক মানুষ হচ্ছে যথেষ্ট। হ্যাঁ, যথেষ্ট লম্বা। সবগুলো ছিল নাকি সাদা কাপড়, সাদা কাপড়ে পরনে ছিল। একজনের কাপড় থেকে নাকি যে আলোকিত ভাবে উজ্জ্বলতা সৃষ্টি হইতেছে। আচ্ছা আচ্ছা। তো আমার বাবাও ওনাদেরকে দেখতেছে। তো আস্তে আস্তে, আর ওনারা আপনার বাবাকে দেখতে পাচ্ছে না? ওনারা এরকম ভাবে নাকি আব্বার দিকে তাকাইতেছিল যে ওনারা নাকি আব্বাকে খেয়াল করতেছে না। আচ্ছা, মানে দেখেও না দেখার একটা ভান করতেছে। ওনাদের মাধ্যমে যে কথাবার্তা যেগুলা হইতেছে, আমার বাবা নাকি কথাগুলা বুঝতেছে না। আচ্ছা আচ্ছা। ওনারা নিজেরাই কথা বলতেছে। তো ওনারা দেখলো যে আব্বা দেখলো যে ওই যে বাঁশ যে ফালানো ছিল, ওনারা ওইটার কাছে যাওয়ার আগে বাস নাকি সাথে সাথে উঠে গেছে। আচ্ছা। সাথে সাথে উঠা জায়গা মতো চলে গেছে। তো ওনারা ওই বাজারটা পার হয়ে যাওয়ার পরে আব্বা কি করছে, তো সাহস দেখায় ওনাদের পিছে পিছে ওই চলে গেছে। তো চলে যাওয়ার কতক্ষণ পরে ছিল ওই দিকে ছিল 2টা রাস্তা। একটা রাস্তা গেছিল আপনার আরেকটা গ্রাম ছিল, আর পাশে ছিল আমার বাবার ফুফুর বাড়ি। তো ওনারা ওই গ্রাম দিয়ে চলে গেছে। তো বাবা কোনো কারণে হয়তো বসে তো পিছনের দিকে তাকাইছিল, তাকায় যখন সামনের দিকে তাকাইছে দেখে ওনারা নাই। একটা মানুষ যদি ভাই দৌড়ও দেয় তাহলে নাকি দেখাও যায়। তাও তো এত বড় রাস্তা এত সহজে এত সহজে রাস্তায় পার হওয়ার তো কোনো কথা না। বাবা ওই জায়গাতে একদম স্তব্ধ লেগে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, ওই জায়গায় 2-3 মিনিট ওয়েট করছে। ওয়েট করার পরে সাথে সাথে বাসায় চলে গেছে। বাসায় গিয়ে রাত্রে ওনার পুকুরে বলছে যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো ওনার পুকু বলছে যে তোর তো এত রাত্রে আসার কোনো কথা ছিল না, যাই হোক কোন একটা কারণে তোর আসতেছে। তো বাবা এই ধরনের ভুল আর নেক্সট টাইম করিস না। এই জায়গায় অনেকেই ভয় পেয়ে মারা গেছে। আচ্ছা। ওই যে রাস্তার মোড়টা ছিল বাজারে, ওই জায়গাতে নাকি প্রায় প্রায় অনেক লোক দেখা গেছে যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কি কারণে কে মারছে না কি আসে বিষয় আসলে এটা অনেক সময় মনের জোরের উপরও ডিপেন্ড করে। আপনার বাবাই যে জিনিসটা দেখেছে সেই জিনিসটাই হয়তোবা ভীতু প্রকৃতির কেউ দেখলে হয়তোবা ওখানে সেন্সলেস হয়ে যেত, কিংবা সেন্সলেস এর চেয়ে বড় পর্যায়ে গেলে যেটা বলছেন যে মৃত্যুর মতন ঘটনা ঘটে যেতে পারে, স্ট্রোক করে ফেলতে পারে মানুষ ভয় থেকে। সো এই ধরনের ঘটনা ঘটে। আর তাই রাত বিরেতে চলাফেরা করার সময় আমাদের মনে সাহস যদি না থাকে, সেই ক্ষেত্রে অতিরিক্ত বাবা প্রচন্ড সাহসী একটা মানুষ, এই কারণেই হয়তো ওনার ক্ষেত্রে কিছু হয়নি। যাই হোক হৃদয়, আমরা অনেক অনেক অদ্ভুত এবং সুন্দর কিন্তু ভয়ঙ্কর কিছু
ঘটনা তোমার কাছ থেকে শুনলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ডট টিমে আবার এসে এত কিছু শেয়ার করার জন্য। ধন্যবাদ রায়হান ভাই আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আজকের অতিথিদের এক্সপেরিয়েন্স মোটামুটি আমরা সবই শুনে ফেললাম। জানি না কারো কোনোটা বাদ পড়ে গেছে কিনা। একটা জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে এখন পর্যন্ত দোস্ত আমাদের অতিথিরা কিংবা যারা শুনছে তারা কিন্তু কেউ জানে না আমরা আজকে এই বট গাছে ভরা একটা স্পটে কেন এসেছি। আসলে না জানানোর কারণ আছে, যদি খুব আগেই জানানো হয়ে যেত তাহলে হয়তো বা খুব মানে কমফোর্টেবল ভাবে নিজেদের স্টোরিগুলো বলতে পারতো না। এবং এটা তো তুই স্বীকার করবি, আশা করি এখানে যারা আছে সবাই স্বীকার করবে যে এই স্পটটা দেখতে কিন্তু একটা ছমছমে ভাব আছে। যদিও দিনের বেলা এটা দেখলে খুবই সুন্দর মনে হবে, যেহেতু একটা খেলার মাঠ আছে এবং আমরা যেই বটগাছগুলোর এখানে বসেছি এর থেকে কিছু দূরেই কিন্তু একটা লঞ্চ ঘাটও আছে, রাইট, দেখা যাচ্ছে। আর ডট টিম যেটা খোঁজ পেয়েছিল এখান থেকে যে এই যে গাছগুলো আছে অনেক আগে বলতে আজ থেকে প্রায় 20-25 বছর আগেও এই ঘটনাগুলো খুব ফ্রিকোয়েন্ট ঘটতো, এখন অনেকটাই কমে গেছে। ঘটনা ঘটতো কি এরকম, রাতের বেলা যখন লঞ্চের প্রচলন ছিল এই রুটটাতে, লঞ্চে যখন মানুষ আসতো রাতে নামতো, তো বাড়ি যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেত এই বটগাছগুলোর নিচে, বটগাছগুলোর আশেপাশে, মানে এই পথ দিয়ে যাওয়ার সময়, অথবা কখনো কখনো যে বটগাছের উপরেও কিছু হয়তো বসে আছে এবং নিচে কিছু বসে আছে, কান্নাকাটি করছে এবং ডাকছে। এই বটগাছগুলোর পাশ দিয়ে কিন্তু একটা রাস্তাও গেছে। এখন রাস্তাটা অনেকটাই উন্নত হয়ে গেছে এবং উন্নত হলেও রাতের বেলা খুব একটা যান চলাচল নেই, অবশ্যই না। এবার চিন্তা করে দেখ আজ থেকে 15-20 বছর আগে আরো কতটা ব্যাকডেটেড ছিল। মানে আজকে থেকে 20 বছর আগে ইন দ্যাট কেস ইট ওয়াজ নট জাস্ট আ স্পট, ইট ওয়াজ আ ডার্ক স্পট, রাইট। সো এইখানে আসার উদ্দেশ্য হলো শুধু এই দেখার মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থাকে না। আমরা যতটুকু জেনেছি যে এই বটগাছ তলায় নাকি কয়েকজনকে মৃত অবস্থায়ও পাওয়া গেছে এবং কেউ জানে না যে কিভাবে তারা মারা গেছে, হয়তো ভয় পেয়ে মারা গেছে, হয়তো বা এমনও হতে পারে কেউ মানে শত্রুতা করেও কিছু করেছে, বাট এই ধরনের কোনো সিমটম পাওয়া যায়। খুব অ্যাবনর্মাল মৃত্যুর কিছু ঘটনা ঘটেছে এখানে এবং সেই জন্যই হচ্ছে কি মানুষজন এখনো পর্যন্ত খুব মানে ভয়ের সাথে আর কি চলে এই জায়গাগুলো দিয়ে, বিশেষ করে রাতের বেলা। এবং গাছগুলো কাটার ব্যাপারেও এখনো কেউ কিছু ভাবে নাই, কারণ কে জানে আবার এগুলো কাটতে গিয়ে আবার কোন ধরনের বিপদ হয়েছে। আসলে কি বলবো দোস্ত, একটা জিনিস আমার মনে হয় এই জায়গাটাতে যখন আমরা আসছিলাম ঢোকার সময় আমার একটা গাট ফিলিংস বলে একটা ব্যাপার আছে। মানুষের মাঝে মাঝে কিন্তু হঠাৎ একটা ফিলিংস হয় যে আল্লাহ মানে কোনো প্রবলেম নাই তো সামনে। আমার কথা হচ্ছে এই ধরনের জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের শ্রোতারা বা আমাদের সাথে এখন যারা আছে, তুই আমি, আমাদের সবারই মনে হয় ওই ফিলিংসটাকে পাত্তা দেওয়া উচিত, তাই না? কারণ অনেক সময় কিন্তু একটা জায়গা দেখেই কেমন যেন একটা ফিল হয়। যেমন আমি কিন্তু তোর এই ব্যাপারটা, এই যে স্টোরিটা তুই আমাকে একটু আগে বললি এই ঘটনা রিলেটেড, এটা কিন্তু আমরা কেউ জানতাম না, কিন্তু প্রত্যেকজনই কিন্তু আসার পরে উই ফেল্ট সামথিং অড, একটা ফ্রিকি ভাব, একটা ক্রিপি অ্যাটিটিউড কিন্তু আসে। সো আই ডোন্ট নো হোয়াট টু সে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ঘটনাটা নিয়ে একবার আমি ইনবক্সও পেয়েছি, আমার পেজে একজন ইনবক্স করেছিল যে তারা কয়েকজন বন্ধু, 2-3 বন্ধু একটা মোটরসাইকেলে করে রাতের বেলা কোনো এক কারণে হয়তো গভীর রাতে 12টা-1টার দিকে হয়তো যাচ্ছিল রাস্তা দিয়ে, হঠাৎ করে তাদের মোটরসাইকেলটা স্টার্ট বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে তারা একটু বুঝার চেষ্টা করেছিল কি হয়েছে। তো যখনই এটা দেখার চেষ্টা করেছিল এবং ওই স্পটটার কাছাকাছি তাদের মোটরসাইকেলটা নষ্ট হয়েছিল। তো তারা 3জনও মানে দেখেছে নাকি যে এখানে কেউ একজন বসেছিল এবং কেউ সাহস করে খুব একটা আগায়নি এবং এক পর্যায়ে তারা এই পরিমাণ ভয় পেয়ে গেছিল তারা সিদ্ধান্ত নিয়েছে মোটরসাইকেল রেখেই চলে যাবে। এই ঘটনাটা কবের? এই ঘটনাটা আজ থেকে 2-3 বছর আগের ঘটনা, কোয়াইট রিসেন্ট। স্পটের ডেসক্রিপশন অনুযায়ী কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে হয়তো লাস্ট 7-8 বছর ধরে তেমন কিছু হয়নি, বাট আমরা যদি 2-3 বছরের মধ্যে এরকম কাহিনী ঘটে থাকে, সো অ্যাকচুয়ালি এটা এখনো ডার্ক স্পটই দোস, রাইট। এবং যে কেউ রাস্তাটা দেখলেই বোঝা যায় একদম শুনশান নীরব একটা রাস্তা। সো এরকম রাস্তা দিয়ে যদি আপনি কখনো রাতের বেলা যেতে হয়, আপনি নির্ঘাত ভয় পাবেন সেখানে কিছু ঘটুক আর না ঘটুক। তবে আমরা ঘটেছে বলেই এসেছিলাম আমরা যতটুকু জানি, এবং আমরা আশা করি আমাদের সাথে না ঘটুক, যদিও ঘটে নাই এখনো পর্যন্ত। আর কিছু কিছু যেটা ঘটেছে এটা আপনাদের পর্যন্ত আমরা পৌঁছাতে দেইনি। তো যাই হোক, এই ছিল এই স্পটটার ঘটনা যেই জন্য আমরা সবাই আজকে এখানে এসেছি। তাহলে দোস্ত আজকে এই জন্যই আমরা এখানে এসেছি। আর আরো একটা কারণ ছিল এখানে আসা, সেটা হচ্ছে আমাদের অতিথিদের অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করা। সবই যখন শেষ হয়ে গেছে, সো লেটস মুভ। চল আজকের মতন আমরা তাহলে ভাগি এখান থেকে। ওকে, আজকের মতো ভাগি, এবং সামনের সপ্তাহে কোনো একটা আবার এরকমই কোনো কিছু জায়গায় কথা হবে আপনাদের সাথে। তার মানে ভয়।
করছি আজকের মতো, তবে এখানেই শেষ নয়। আরো একটি বৃহস্পতিবারের অপেক্ষায় থাকুন। ঠিক রাত 11:20 আমি আরজে কিবরিয়া আরো একটি অসম্ভবকে আপনাদের সামনে উপস্থাপন করব। বিশ্বাস এবং অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে যারা এই ঘটনাগুলোকে মনে স্থান দিয়ে ভয়ের স্বাদ নিতে চান, তাদের জন্য অপেক্ষা মাত্র 7 দিনের। ডরের 65তম পর্বের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। স্পেশালি থ্যাঙ্কস টু প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, থ্যাঙ্কস টু মাই টিম লোবান, সুমন ও রেহান, এবং সবার পক্ষ থেকে আমি আরজে কিবরিয়া বলছি শুভরাত্রি।